আচ্ছা, একটা কথা বলতো, তুই কি সত্যি সত্যি বিশ্বাস করিস যে ভালোবাসা দিয়ে জীবন চলে? জীবন চলে কিনা জানি না, তবে ভালোবাসা থাকলে জীবনটাকে চালিয়ে নেওয়ার সাহসটা পাওয়া যায়। কি ফিল্মি ডায়লগ! শোন, আজকের দুনিয়ায় টাকা আর স্ট্যাটাসই সব। তোর মতো বেকার ফালতু ছেলেদের জন্য মেয়েরা শুধু করুণাই করে, ভালোবাসে না। হতে পারে, কিন্তু তুই কি জানিস এই দুনিয়াটা একটা মঞ্চের মতো? মানে? মানে হলো, এখানে সবাই কোনো না কোনো মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে। তুই যাকে ফালতু ভাবছিস, হতে পারে সেই ছেলেটাই এই খেলার আসল খেলোয়াড়। কিসের খেলা? ক্ষমতার খেলা, বুদ্ধির খেলা, হাজার কোটি টাকার খেলা। এমন এক খেলা যেখানে গ্রামের এক সাধারণ ছেলেও হয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় বিলিয়নিয়ার। আর তার সবচেয়ে কাছের মানুষটাও সেই খবর জানতে পারে না। এটা তো গল্প, সিনেমাতেই সম্ভব। তাহলে চল, আজ তোকে এমনই একটা সত্যি গল্প শোনাই। এক হাসি খুশি জোকারের গল্প, যার বুকের ভেতর লুকিয়ে আছে এক বিচক্ষণ বাদশা। এক অপমানের গল্প, আর সেই অপমানের আড়ালে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য সাফল্যের গল্প। আসুন, আজ আপনাদের শোনাবো এমনই এক ডাবল জীবনের গল্প, এক হাসি খুশি জোকারের গল্প, যার বুকের ভেতর লুকিয়ে আছে এক বিচক্ষণ বাদশা, যে তার সব কষ্ট আর অপমানকে হাসির আড়ালে লুকিয়ে রেখে খেলে যাচ্ছে এক ভয়ঙ্কর খেলা। গল্পটা আরিয়ানের। গল্পটা তার অপমানের, তার বুদ্ধিমত্তার আর তার এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের। গল্পটা এক মুখোশের, আর সেই মুখোশের আড়ালের মানুষটা। তো দর্শক, আপনারা কি প্রস্তুত এই রহস্যের সঙ্গী হতে? গল্প শুরু হয় ভোরের নরম আলো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সবুজ গ্রামটাকে সবে মাত্র চুমু খেয়েছে। মোরগের ডাক আর মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের সুরে গ্রামের মানুষের দিন শুরু হয়। কিন্তু চৌধুরী বাড়ির সকালটা শুরু হয় একটু ভিন্ন সুরে, যে সুরের নাম খোঁটা। রান্নাঘর থেকে ভেসে আসা থালা বাসন আর খুন্তির টুংটাং শব্দের চেয়েও তীক্ষ্ণ শোনায় আরিয়ানের ভাবি রুনা বেগমের কণ্ঠ। তিনি তার একমাত্র ননদ রিমিকে ধমকাচ্ছেন, কই গো মহারানী, চা এখনো হলো না? তোর ভাই অফিসে যাইব, আর তোর আদরের আরেক ভাই নবাব জাদা আরিয়ান সাহেব, সে তো বিছানা থাইকা উঠবই দুপুরে। তার জন্য তো নাস্তা বানাতে হইব নাকি? পাশের ঘরে খাটে আধশোয়া হয়ে কানে হেডফোন গুঁজে থাকা আরিয়ান ভাবির এই নিত্যদিনের অ্যালার্ম শুনে মুচকি হাসল। পুরনো দিনের বাংলা সিনেমার গান শুনছিল সে। গানের কথার সাথে তার জীবনের কোনো মিল নেই, কিন্তু সুরটা তার ভালো লাগে। সে এমন ভাব করলো যেন বাইরের পৃথিবীর কোনো কোলাহলই তার কানে ঢুকছে না। কিন্তু রুনা ভাবি সহজে হাল ছাড়ার পাত্রী নন। কিছুক্ষণ পর তিনি চায়ের কাপ হাতে বসার ঘরে এসে তার স্বামী রাহাতকে চা দিতে গিয়ে আবার আরিয়ানের ঘরের দিকে তাকিয়ে গলা চড়ালেন। কি নবাবজাদা, ঘুম ভাঙলো? আজকেও তো দেখি সারা দিন মশা মেরে আর মোবাইল টিপে কাটানোর প্ল্যান। বাপের হোটেল আর কতদিন খাবি? নিজের লজ্জা না লাগলেও আমাদের তো লাগে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কথা শোনায়। আরিয়ান এবার আলস্য ভরে হাই তুলতে তুলতে হেডফোনটা কান থেকে নামালো। তার মুখে হাসি লেশমাত্র কমেনি। সে ঘর থেকে বেরিয়ে এসে বলল, ভাবি, গুড মর্নিং। তোমার সকালের এই মিষ্টি গলাটা না শুনলে আমার দিনটায় তো পানসে লাগে। আর টেনশন নিও না, আমি তো মশা মেরেই দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। এটাও তো একটা জাতীয় সেবা, তাই না? সে ডাইনিং টেবিলে চেয়ারে বসতে বসতে আড়মোড়া ভেঙে আবার বলল, ভাবো একবার, আমার এই নিঃস্বার্থ সেবার জন্য যদি সরকার আমাকে মশক নিধন বীর উপাধি দেয়, আর সাথে যদি 5-10 লাখ টাকা পুরস্কার দেয়, তখন তোমরাই তো আমার সাথে সেলফি তোলার জন্য লাইন দেবা, বলবা এই বীর আমার দেবার। আমার তো একটা রাষ্ট্রীয় পুরস্কার পাও না। রুনার মুখটার আগে বিরক্তিতে বিকৃত হয়ে গেল। ফাজলামো রাত, তোর এই ফাজলামি শুনতে শুনতে আমার কান পচে গেল। ফাজলামি করে আর কতদিন চলবি? তোর বড় ভাই রাহাত সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটে, আর ছোট্ট কোম্পানির খেলানির চাকরি করে। আর তুই জুয়ান মর্দা ছেলে হইয়া বৈশা বৈশা বাপের অন্ন ধ্বংস করিস। লজ্জা শরম বলতে কিছু নাই নাকি? ঠিক তখনই ঘরে ঢুকলো আরিয়ানের বড় ভাই রাহাত। তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর সংসারের চাপ। কি হয়েছে রুনা? সকাল সকাল আবার চিল্লাচিল্লি শুরু করছো কেন?
আমার অফিসে যাওয়ার সময় এমনিতেই মেজাজটা খারাপ থাকে। চিল্লাবো না তো কি করবো? তোমার আদরের ভাইকে দেখো, বেলা 10টা বাজে, এখনো তার নাস্তা করা ঠিক নেই। কোনো কাজ নাই, কাম নাই, শুধু ফাজলামো আর বড় বড় কথা। রাহাত তার ভাইয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আরিয়ান, তুই কি কোনোদিন সিরিয়াস হবি না? বয়স তো কম হলো না, দেখ তোর সাথে যারা পাশ করছে তারা সব কাজ কাম শুরু করে দিছে, আর তুই একটা কিছু করার চেষ্টা কর ভাই। এভাবে আর কতদিন? আরিয়ান এবার ভাইয়ের দিকে তাকিয়ে হাসলো। তার সেই হাসিতে যেন কোনো চিন্তার ছাপ নেই। ভাই তুমি তো বলো সবুরে মেওয়া ফলে, আমি তো সেই মেওয়া ফলার জন্যই সবুর করছি। এমন মেওয়া ফলবে যে একদিন দেখবা আমাদের বাড়ির চালেও আঙ্গুল ফল চলতেছে। তখন আমরা সবাই মিলে খালি বৈশা বৈশা খাবো, কোনো কাজ করা লাগবো না। রাহাত ধমক দিয়ে উঠল। চুপ কর, তোর ওইসব আজে বাজে কথা শোনার সময় আমার নাই। তোর সাথে কথা বলাই বেকার। এই বলে সে নাস্তার প্লেটে দুটো রুটি নিয়ে অফিসের জন্য তৈরি হতে চলে গেল। রুনা ভাবি যাওয়ার আগে শেষ খোঁচাটা দিয়ে গেল। তোর এই আঙ্গুর ফল আর খাওয়া লাগবে না। আজ দুপুরে তোর জন্য শুধু লবণ ভাত, বুঝবি তখন কত ধানে কত চাল। পাপের টাকায় খুব তো নবাবি করিস। তারা চলে যাবার পর আরিয়ানের মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। তার ছোট বোন রিমি তার জন্য নাস্তা নিয়ে এলো। ভাইয়া, তুমি ভাবির কথায় কিছু মনে কইরো না। ভাবি মানুষটা এমন খারাপ না। আরিয়ান বোনের প্লেট থেকে একটা পরোটা ছিঁড়ে মুখে দিয়ে বলল, আরে আমি কি কিছু মনে করছি নাকি? তোর ভাবি তো আমারে মোটিভেট করে, তার কথা শুনলেই আমার কাজ করার ইচ্ছাটা ডাবল হয়ে যায়। তবে আজ আর কাজ করব না, আজ রেস্ট নেব। রিমি হেসে ফেলল। তোমারও যে কি হয়। আচ্ছা শোনো, আজ কিন্তু স্নেহা আপু আসবে, ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসছে। স্নেহা আসছে? নামটি শুনে আরিয়ানের চোখ দুটো এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণে সে আবার তার সেই হাসি খুশি ভাবটা ফিরিয়ে আনলো। স্নেহা হলো তাদের বাড়ির পাশের বাড়ির মেয়ে। তাই নাকি? ভালোই হলো, অনেকদিন পর একটা বিনোদনের ব্যবস্থা হলো। সে লবণ ভাতের কথা ভাবতে ভাবতে শীষ দিতে দিতে তার ঘরের দিকে চলে গেল, যেন কিছুই হয়নি। কিন্তু তার ভেতরের কষ্টটা দেওয়ালের আড়ালে লুকানো এক দীর্ঘশ্বাসের মতোই চাপা পড়ে রইল। দুপুরের দিকে আরিয়ান গ্রামের মোড়ে টং দোকানে বসে চা খাচ্ছিল, আর দোকানের মালিক জলিল চাচার সাথে দেশের রাজনীতি নিয়ে এক অর্থহীন তর্কে মেতেছিল। তার পরনে একটা রংচটা টি শার্ট আর জিন্স। ঠিক তখনই একটা রিক্সা এসে থামলো। রিক্সা থেকে নামলো স্নেহা। শহরের হাওয়া গায়ে লেগে সে যেন আরো সুন্দরী, আরো অভিজাত হয়ে গেছে। পরনে দামি সালোয়ার কামিজ, চোখে সানগ্লাস, হাতে সুন্দর একটা ভ্যানিটি ব্যাগ। আরিয়ান তাকে দেখে চায়ের কাপটা নামিয়ে রেখে হাত নাড়লো। কি রে স্নেহা, আসমান থেকে কোন পরীটা নামলো রে? আমি তো ভাবলাম আমারে তুইলা নিতে আসছে। জলিল চাচা দেখছো, আমার কদর শুধু তোমরাই বুঝলে না। জলিল চাচা হেসে বললেন, তোর কদর কি আর বুঝবো আমরা? তোর কদর বুঝবে পরীরাই। স্নেহা সানগ্লাসটা কপালে তুলে হেসে ফেলল, কিন্তু তার হাসিতে ছিল এক ধরনের করুণা আর তাচ্ছিল্যের মিশ্রণ। তুই কোনোদিনও বদলাবি না, তাই না আরিয়ান? সেই আগের মতোই রয়ে গেলি, এখনো এই টং দোকানেই পড়ে আছিস। সে আরিয়ানের পাশের টুলটা একটু দূরত্ব বজায় রেখে বসলো। কিরে, কেমন আছিস? এখনো কি সেই আগের মতোই আছিস, নাকি কিছু করার চিন্তা করছিস? আমার ফ্রেন্ডরা তো সবাই এখন পার্ট টাইম জব করে, কেউ ইন্টার্নশিপ করছে। লাস্ট সেমিস্টারে আমার এক ফ্রেন্ড নাবিল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টার্নশিপ করে 50,000 টাকা পেয়েছে, ভাবা যায়? আর তুই তুই কি করিস সারাদিন? তার কথায় যে একটা সূক্ষ্ম অপমান লুকিয়ে আছে তা আরিয়ান ভালোভাবেই বুঝলো, কিন্তু সে তা গায়ে মাখলো না। সে চায়ের কাপে চুমুক দিয়ে ভাব নিয়ে বলল, আমি তো খুব ব্যস্ত স্নেহা, আমার রুটিন শুনলেই তো অবাক হয়ে যাবি। সকালে ঘুম থেকে উঠি, তারপর ভাবি দুপুরে কি খাবো, দুপুরে খাওয়ার পর ভাবি রাতে কি খাবো। এর মধ্যে সময় পেলে তোর মতো সুন্দরী মেয়েদের কথা ভাবি, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে গবেষণা করি। দেখ কত কঠিন কাজ। তোর বন্ধুরা তো এসব পারবে না, ওদের তো ওই 9টা থেকে 5টার বোরিং জীবন। 50,000 টাকা তো আমার এক ফু দিলেই উড়ে যাবে। তোর সাথে কথা বলাই বৃথা, তুই সবসময় ফাজলামো করিস। সিরিয়াসনেস বলতে তোর মধ্যে কিছুই নেই। ফাজলামো না রে পাগলি, এটা হলো ফিলোসফি। হোয়াইট টুই,
এটাই তো জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। আমি সেই প্রশ্নেরই উত্তর খুঁজি। আচ্ছা বাদ দে, বল তোর ঢাকার জীবন কেমন কাটে? নতুন কোনো বয়ফ্রেন্ড জুটাইছিস নাকি সেই আগেরটাই আছে? স্নেহা কিছুটা বিরক্ত হলো। আজে বাজে কথা বলবি না তো। আর শোন, এটা তোর জন্য এনেছি। সে তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা দামি বিদেশি ব্র্যান্ডের পারফিউমের বোতল বের করে আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। নে, ঢাকা থেকে কিনেছি। আরিয়ান বোতলটা হাতে নিয়ে গন্ধ শুকলো। ওয়াও, কি ঘ্রাণ! এটা গায়ে দিলে তো মশা মাছিও আমার প্রেমে পড়ে যাবে। কিন্তু এত দামি জিনিস আমারে কেন দিলি? তোর তো আবার কারণ ছাড়া কিছু দেওয়ার অভ্যাস নাই। স্নেহা একটু ইতস্তত করে বলল, এমনি ভাবলাম, তুই তো আর নিজে থেকে কিছু কিনিস না, সব সময় একই রকম থাকিস। একটু একটু প্রেজেন্টেবল থাকা তো দরকার, তাই না? কে জানে, হয়তো চাকরি বাকরির ইন্টারভিউতে গেলে কাজে লেগে যেতে পারে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, জানিস তো? এইবার অপমানটা সূক্ষ্ম রইল না, সরাসরি হলো। আরিয়ান মুহূর্তে বুঝতে পারল স্নেহা তাকে করুণা করছে। তার ভেতরের আত্মসম্মান বোধে তীব্র আঘাত লাগলো, কিন্তু সে তার মুখের হাসিটা মিলিয়ে যেতে দিল না। সে পারফিউমের বোতলটা স্নেহার হাতে ফিরিয়ে দিল। ধন্যবাদ স্নেহা, কিন্তু এইটা আমার লাগবে না। কেন, পছন্দ হয়নি নাকি তোর গার্লফ্রেন্ড পছন্দ করবে না? আরে না, আমার আবার গার্লফ্রেন্ড। পছন্দ হয়েছে, কিন্তু এত দামি পারফিউম গায়ে দিলে আমার আবার অ্যালার্জি হয়। আমার শরীরটা তো আর তোর মতো দামি জিনিস সহ্য করতে পারে না। আমার জন্য তো কাদা মাটির গন্ধই পারফেক্ট, ওইটাই আমার ব্র্যান্ড। চল তোরে চা খাওয়াই। মামা, আমার বন্ধুর জন্য একটা স্পেশাল দুধ চা দান তো, মালাই দিয়া। বিল কিন্তু আমি দেব না, ওই দিবে। স্নেহা আর কিছু বলতে পারল না। সে বুঝতে পারল তার করুণাটা আরিয়ান গ্রহণ করেনি। আরিয়ানের এই হাসি মুখের আড়ালে যে একটা কঠিন পাহাড় লুকিয়ে আছে তা স্নেহা প্রথমবারের মতো অনুভব করলো, যা তাকে কিছুটা হলেও ভাবিয়ে তুলল। রাত যখন গভীর, পুরো চৌধুরী বাড়ি যখন ঘুমের অতলে তলিয়ে গেছে, তখন আরিয়ানের ঘরে জ্বলে ওঠে এক টুকরো নীল আলো। দিনের বেলা সেই হাসি খুশি ফালতু ছেলেটা তখন হয়ে যায় অন্য এক মানুষ। তার চোখে থাকে না কোনো কৌতুক, থাকে শুধু শিকারি বাজের মতো তীক্ষ্ণ চাহনি। তার ভাঙাচোরা ল্যাপটপের স্ক্রিনে তখন ভেসে উঠছে আন্তর্জাতিক শেয়ার বাজারের জটিল সব গ্রাফ, বাই সেলের সংকেত আর বিশ্বের বড় বড় কোম্পানির আর্থিক রিপোর্ট। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দিয়ে ঝড়ের গতিতে চলতে থাকে। সে বিড়বিড় করে নিজেকেই বলে, তোমরা সবাই ভাবো আমি একটা ফালতু, কিন্তু এই ফালতু ছেলেটাই একদিন তোমাদের পুরো সিস্টেমটা কিনে নেওয়ার ক্ষমতা রাখবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সে তার জমানো টাকা আর বাবার দেওয়া হাত খরচ দিয়ে কেনা ছোট ছোট শেয়ারগুলো বিক্রি করে আজ একটা বড় কোম্পানিতে ইনভেস্ট করেছে। এটা একটা বড় ঝুঁকি, কিন্তু আমি জানি ঝুঁকি না নিলে জীবনে কিছুই পাওয়া যায় না। সে তার হেডফোনটা কানে লাগিয়ে একজন বিদেশি ব্রোকারের সাথে নিচু স্বরে নিখুঁত আমেরিকান উচ্চারণে ইংরেজিতে কথা বলছে, যা শুনলে কেউ বিশ্বাসই করবে না এটা গ্রামের শেখ পালতু আরিয়ান। John, are you seeing the pre-market data for Innovate's Pharma? The volume is surging. I think the FDA approval news is about to leak. Yes, Mr. Chaudhuri. It looks promising, but it's a hug gimbal. If the news is negative, the shock will lament. I have analyzed their clinical trial data for the last 3 nights. John is solid, more than solid. Execute the buy order for 50,000 shares at the market open and do it in smaller blocks to avoid. Sir, that's entire liquidity profit. Are you absolutely sure? I don't get paid to be uncertain, John. Just do it and keep me posted. সে লাইনটা কেটে দিল, তার মুখে উত্তেজনার এক ক্ষীণ ছাপ। এটা একটা বড় ঝুঁকি, কিন্তু আরিয়ান জানে ঝুঁকি না নিলে জীবনে কিছুই পাওয়া যায় না। ঠিক তখনই তার ঘরের দরজায় টোকা পড়ল। আরিয়ান দ্রুত ল্যাপটপটা বন্ধ করে দিল এবং হেডফোনটা লুকিয়ে ফেলল। দরজা খুলে দেখে তার ভাই রাহাত দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস পানি। হ্যাঁ, তো রাতেও জেগে আছিস? কি করিস ঘরের ভেতর? লাইট বন্ধ কেন? কার সাথে কথা বলছিলি? নিশ্চয় কোনো মেয়ের সাথে লাইন মারছিলি। আরে ভাই, তুমি? ঘুম আসে না তো, তাই অনলাইনে একটা ইংরেজি কোর্স করছিলাম। ভাবলাম ইংরেজিটা শিখাই ফেলি, পরে তো বিয়া করে নিয়ে লন্ডনে হানিমুনে যাইতে হবে, তাই না?
তখন তো কাজে লাগবো। রাহাত ঘরের ভেতর উঁকি দিল। তার চোখে পড়ল আরিয়ানের পুরনো লোহার সিন্দুকটার দিকে। ওই সিন্ধুকে কি রাখিস তুই? সব সময় দেখি তালা দেওয়া থাকে। চাবিটা দে তো, আমি একটু দেখবো। ও কিছু না ভাইয়া, আমার ছোটবেলার কিছু প্রেমপত্র আছে আর কিছু টাকা পয়সা জমেছে। যদি ভাবি দেখে ফেলে তাহলে তো আমার আর রক্ষা নেই, তাই তালা দিয়ে রাখি। তুমি টেনশন নিও না তো। ফাজলামো করবি না। শোন, কাল সকালে মালামাল ব্যাপারী আসবে। তার এক ভাগ্নির জন্য তোর কথা বলছে। বাবা তোকে নিয়ে খুব চিন্তায় আছে। দেখে শুনে একটা কিছু কর। আর কতদিন আমার ঘাড়ে বসে খাবি? ভাইয়ের কথায় আরিয়ানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে শান্তভাবে বলল, ঠিক আছে ভাই, তুমি ঘুমাও গিয়া, আমি দেখছি কি করা যায়। রাহাত চলে যাওয়ার পর আরিয়ান দরজা বন্ধ করে আবার ল্যাপটপটা খুলল। তার স্ক্রিনে তখন লাভের সবুজ সংকেত জ্বলজ্বল করছে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। সে ভাবছিল, ওই টাকার পাহাড় দিয়ে আমি কি করব যদি আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে না পারে। সে তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র, শেয়ারের ফাইলগুলো সেই পুরনো সিন্ধুকে যত্ন করে রেখে তালা দিয়ে দিল। এই সিন্ধুকটাই তার অন্য জগতের প্রবেশদ্বার, যে জগতের খবর আরিয়ান ছাড়া আর কেউ জানে না। বাড়ির সবাই আরিয়ানকে অবহেলা করলেও দুজন মানুষ তাকে কখনো ভুল বোঝে না। একজন তার কৃষক বাবা করিম চৌধুরী, অন্যজন তার ছোট বোন রিমি, যে এবার কলেজে উঠেছে। পরদিন সকালে করিম চৌধুরী তার ছেলেকে আড়ালে ডেকে নিলেন। তিনি তার ফতুয়ার পকেট থেকে ভাঁজ করা কিছু টাকা বের করে আরিয়ানের হাতে গুঁজে দিলেন। এই নে বাবা, 1000 খানেক টাকা আছে। তোর ভাবির কোথায়, ভাইয়ের কোথায় মন খারাপ করিস না। ওরা সংসারে চাপে থাকে তো, তাই হয়তো মাঝে মধ্যে কড়া কথা বলে, কিন্তু ওরা তোকে ভালোবাসে। আমি জানি আমার ছেলে কোনোদিনও খারাপ কিছু করতে পারে না। তুই একদিন অনেক বড় হবি। বাবার চোখে ছিল অগাধ বিশ্বাস। আরিয়ান বাবার হাতটা শক্ত করে ধরল। তার চোখ দুটো ভিজে উঠেছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কৌতুকের সুরে বলল, বাবা, তুমি আমার যে এই 1000 টাকা দিলা, এটা দিয়ে আমি এমন একটা কোম্পানির শেয়ার কিনবো যারা রকেট বানায়। একদিন দেখবা আমি তোমার চাঁদের জমি কিনে দিছি। তখন তুমি আর মা চাঁদে বসে বসে চা খাবা, আর ভাবি আর ভাইয়া পৃথিবী থেকে দূরবীন দিয়ে দেখবো। করিম চৌধুরী ছেলের কথায় হেসে ফেললেন। আমার চাঁদে জমি লাগে না, তুই শুধু মানুষের মতো মানুষ হ, তাতেই আমি খুশি। আর শোন, বিয়ের জন্য যে দেখতে আসবে তাদের সাথে ভালো করে কথা বলিস। বিয়ের কথা বাদ দাও তো বাবা, আমার মতো বেকারকে কে মেয়ে দেবে? তার চেয়ে বরং তুমি আমার জন্য একটা ছাগল কিনে দাও, আমি ছাগল পুষবো। আরিয়ান গট ফার্ম, আইডিয়াটা কেমন? তার বাবা আরিয়ানের এই ফানি কথার বিষয় জানে, তাই তিনি মুচকি হেসে বললে, আচ্ছা যা, তোর যা মন চায় তাই কর। ওকে। আচ্ছা শোনো, আমি পরশুদিন একটু ঢাকা যাব। আমার এক বন্ধুর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছে। সে মানছেই না, যেতেই হবে। ঠিক আছে, যাস, সাবধানে যাইবি। বিকালে আরিয়ান তার বাড়ির পিছনের এক টিলার উপর বসেছিল। রিমি এসে তার ভাইয়ের পাশে বসলো। ভাইয়া, ভাবি তোমাকে আবার বকেছে তাই না? আরিয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে না, ভাবি তো আমার ফ্যান, তাই সারাদিন আমার নাম জপতে থাকে। আচ্ছা শোন, তোর জন্য একটা জিনিস আনছি। সে পকেট থেকে একটা নতুন স্মার্টফোন বের করে রিমির হাতে দিল। রিমি অবাক হয়ে গেল। ভাইয়া, এটা তো অনেক দামি। তুই টাকা পেলি কোথায়? তুই কি চুরি করেছিস? আরিয়ান চোখ টিপে বলল, আরে কাল রাতে স্বপ্নে এক পরী এসে দিয়ে গেছে, বলেছে তার ছোট বোনটাকে যেন দেই। তুই তো আমার ছোট পরী। আর শোন, চুরি তো আমি করবই, তবে টাকা না, আমি মানুষের মন চুরি করি। রিমি জানে তার ভাই সবসময় ফাজলামো করে, কিন্তু সে এটাও জানে তার ভাই তাকে কতটা ভালোবাসে। সে ফোনটা পেয়ে খুব খুশি হলো। আরিয়ান বোনের হাসিমুখ দেখে তৃপ্তি পেল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার বেঁচে থাকার শক্তি। সে ঠিক করলো, বাবা দেওয়া এই 1000 টাকা দিয়ে আমি এমন একটা ইনভেস্ট করব যা আমার পরিবারের সবার ভাগ্য বদলে দেবে। তার হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা সে প্রতিজ্ঞাটা আরো দৃঢ় হলো। সে তার আসল পরিচয়টা প্রকাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় রইল। 2 দিন পরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটা লোকাল বাসের জানালার মুখ রেখে বসে আছে আরিয়ান। তার কাঁধে একটা সাধারণ ব্যাগ আর মনে 1000টা হিসাব। সে ঢাকায় এসেছে তার এক ব্রোকারের সাথে দেখা করতে, কিন্তু স্নেহা জানে সে এসেছে চাকরির ইন্টারভিউ দিতে। স্নেহা তাকে ফোন করে আগেই বলে রেখেছিল, শোন, তুই যেহেতু ঢাকায় আছিস, আমার সাথে লাঞ্চ না করে যেতে পারবি না। আমি তোকে একটা ভালো জায়গায় খাওয়াবো।
সে প্রথমে স্নেহার সাথে দেখা করলো ধানমন্ডির এক ঝলমলে রেস্টুরেন্ট নাম দ্য গ্লাস হাউস। কাঁচের দেয়াল, দামি ইন্টেরিয়ার আর ওয়েটারদের নিখুঁত সম্মান। আরিয়ান তার সাধারণ টি শার্ট আর জিন্স পরে এই পরিবেশে নিজেকে কিছুটা বেমানান ভাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার ভাবলেশীন মুখ দেখে বোঝার উপায় নেই তার নিজের কোম্পানির রেস্টুরেন্ট চেইনের আইডিয়া এর চেয়েও 1000 গুণ বড়। স্নেহা তার ভার্সিটির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আরিয়ানকে দেখে সে হাত নাড়ল। কি রে, এসেছিস? আয়, আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। স্নেহার বন্ধুরা আরিয়ানকে আপাদমস্তক মেপে নিল। তাদের চোখে ছিল স্পষ্ট অবজ্ঞা। স্নেহার এক বন্ধু নাবিল হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি নাবিল। তো আপনি কি করেন? আপনি সম্বোধনটা ছিল এক ধরনের অপমান। আরিয়ান তার সাথে হাত মিলিয়ে হেসে বলল, আমি আরিয়ান। আমি আপাতত কিছু করি না, তবে খুব তাড়াতাড়ি একটা পেশা নেওয়ার কথা ভাবছি। আরেক বন্ধু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ও ইন্টারেস্টিং, কি পেশা? পেশাদার বেকার। আরিয়ান এমনভাবে কথাটা বলল যেন এটা পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা। এই পেশায় কোনো টার্গেট নেই, কোনো বস নেই, কোনো টেনশন নেই, শুধু আরাম আর আরাম। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তার কথায় সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। স্নেহা অস্বস্তিতে পড়ে গেল। ও সবসময় ফাজলামো করে, ওর কথা ধরিস না তোরা। আচ্ছা চল, আমরা অর্ডার দেই। খাওয়ার পর্বটা ছিল আরো নাটকীয়। স্নেহা আর তার বন্ধুরা কথা বলছিল তাদের ইউরোপ ট্রিপ, নতুন আইফোন আর দামি ব্র্যান্ডের পোশাক নিয়ে। আরিয়ান চুপচাপ খাচ্ছিল আর শুনছিল। খাওয়ার শেষে বিল এলো। বিলের অঙ্কটা দেখে আরিয়ানের কোনো ভাবান্তর না হলেও স্নেহা এমন একটা ভাব করলো যেন সে আরিয়ানকে একটা বড় বিপদ থেকে উদ্ধার করছে। স্নেহা পার্স থেকে তার ক্রেডিট কার্ড বের করতে করতে বলল, ওইটার বিলটা আমাকে দিন। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে একটা করুণা মেশানো হাসি দিয়ে বলল, আরিয়ান, তুই আবার এসব নিয়ে ভাবতে যাস না। বন্ধু হিসেবে এতটুকু তো আমরা করতেই পারি। তুই তো আর... কথাটা সে ইচ্ছা করে শেষ করলো না। আরিয়ান মেনু কার্ডটা হাতে নিয়ে উল্টাপাল্টা দেখতে দেখতে বলল, আরে আমার তো মানি ব্যাগ নাই। আমি তো ভাবছিলাম খাওয়ার পর থালা বাসন মেজে বিল শোধ করব। তুই বাঁচিয়ে দিলি রে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? পরের বার তোর বাসায় দাওয়াত। আমি রান্না করব ডিম ভাজি আর ভাত, ওয়ার্ল্ড ক্লাস। আমার হাতের ডিম ভাজি খাইলে তুই তোর ওইসব দামি খাবারের কথা ভুলে যাবি। কি রাজি? আরিয়ানের এই সহজ স্বীকারোক্তি আর হাসি মুখের আড়ালে যে তীব্র আত্মসম্মানবোধ লুকিয়েছিল তা স্নেহার বন্ধুরা বুঝতে না পারলেও স্নেহার বুকটা কেন যেন কেঁপে উঠল। তার মনে হলো, আমি কি বন্ধুত্বের নামে আরিয়ানকে ছোট করে ফেলছি? এই ভাবনাটা তাকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিল। পরের দিনের ঘটনা, স্নেহা ভার্সিটি লাইব্রেরি থেকে বের হচ্ছে, এমন সময় তার পথ আটকে দাঁড়ালো আরাফাত। আরাফাত ভার্সিটির প্রভাবশালী ছাত্রনেতার ছেলে, দেখতে সুদর্শন কিন্তু চরিত্র ভয়ঙ্কর। সে অনেক দিন ধরেই স্নেহাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। কি ব্যাপার স্নেহা, আজকাল খুব এড়িয়ে চলছো আমাকে, কোনো ধরো না? আরাফাতের কণ্ঠে ছিল অধিকারের সুর। স্নেহা ভয় পেলেও সাহস করে বলল, দেখুন আরাফাত ভাই, আমার পরীক্ষা চলছে, আমি এখন খুবই ব্যস্ত, প্লিজ আমার রাস্তা ছাড়ুন। হা হা হা, রাস্তা তো ছাড়বই, কিন্তু তার আগে আমার সাথে এক কাপ কফি খেতে হবে, চলো। সে স্নেহার হাত ধরতে গেল। স্নেহা ছিটকে সরে এসে বলল, আমার আপনার সাথে কোথাও যাওয়ার ইচ্ছে নেই, আর আমার হাত ধরবেন না। ও তাই নাকি? এত তেজ? তুমি মনে হয় জানো না আমি কে। আমি চাইলেই এই ভার্সিটিতে তোমার পড়াশোনা বন্ধ করে দিতে পারি। ভালোই কথা শোনো, নইলে কিন্তু। এই ঘটনার পর স্নেহা খুব ভয় পেয়ে যায়। সে তার বাবা মা বা বন্ধুদের কাউকে কিছু বলতে পারে না। সে জানে আরাফাতের বাবার এতটাই ক্ষমতা যে কেউ তার বিরুদ্ধে যেতে সাহস পাবে না। কিন্তু সে জানতো না লাইব্রেরির একটু দূরে একটা গাড়ির ভেতর থেকে আরিয়ান সবকিছু দেখছিল। সে তার ব্রোকারের সাথে মিটিং শেষ করে স্নেহার সাথে দেখা করতে এসেছিল। ঘটনাটা দেখে তার রক্ত মাথায় উঠে গেল, কিন্তু সে হুট করে কিছু করলো না। সে ঠান্ডা মাথায় গাড়িটা নিয়ে আরাফাতের পিছু নিল। সেদিন রাতে আরিয়ান তার আসল রূপে ফিরে এলো। সে তার নেটওয়ার্ক ব্যবহার করে আরাফাতের সব তথ্য বের করে ফেলল। আরাফাত যে শুধু মেয়েদের উত্ত্যক্তই করে না, ড্রাগস এবং আরও অনেক অবৈধ কাজের সাথে জড়িত, তার সব প্রমাণ সে জোগাড় করলো। পরদিন সকালে স্নেহার ফোন বেজে উঠল, একটা অচেনা নাম্বার। হ্যালো, স্নেহা বলছিস? হ্যাঁ আরিয়ান, তুই আমার এই নাম্বার পেলি কোথায়? তোর নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার না। শোন, আমি কাল তোকে ভার্সিটিতে দেখেছিলাম। ওই আরাফাত নামের ছেলেটা তোকে ডিস্টার্ব করছিল, তাই না? স্নেহা অবাক হয়ে গেল। তুই কিভাবে জানলি? আমি জাদুকর, তাই। শোন, ওই ছেলেটাকে নিয়ে তোর আর ভাবতে হবে না।
আমি ওর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। মানে কি করেছিস তুই? তুই আবার ওর সাথে মারামারি করতে যাসনি তো? ওরা কিন্তু খুব ভয়ঙ্কর আরিয়ান। আরিয়ান হেসে ফেলল। আরে না, আমি তো অহিংসা নীতিতে বিশ্বাসী। আমি শুধু ওকে একটা ফোন করেছিলাম, ব্যাস। দর্শক, চলুন জেনে আসি আরিয়ান আর আরাফাতের মধ্যে যে কথাগুলো হয়েছিল। কি কথা হয়েছিল সেটা কিন্তু স্নেহা জানে না। লাইব্রেরির সামনে সেই ঘটনার একটু পরেই আরাফাতের ফোন বেজে উঠেছিল, একটা প্রাইভেট নাম্বার। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে একটা যান্ত্রিক পরিবর্তিত কণ্ঠস্বর ভেসে এলো। শুনুন আরাফাত সাহেব, আপনার কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি আর ভিডিও ক্লিপ এই মুহূর্তে আমার হাতে। যেমন ধরুন, গত সপ্তাহে ওই ক্লাবে আপনি কাদের সাথে ড্রাগস নিচ্ছিলেন, সেই ভিডিওটা। আরাফাতের বুকের ভেতরটা ধক করে উঠল। কে কে আপনি? কি স্যার? আমি শান্তিদু। আমি চাই আপনি স্নেহা নামের মেয়েটির কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। তাকে আর কোনো দিনও বিরক্ত করবেন না। যদি এর ব্যতিক্রম হয় তাহলে এই ভিডিওগুলো কাল সকালে আপনার বাবা, ভার্সিটির ভিসি এবং মিডিয়ার কাছে ব্রেকফাস্ট হিসেবে পৌঁছে যাবে। বাকিটা আপনি ভেবে দেখুন। ফোনটা কেটে গেল। আরাফাতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। সে বুঝতে পারলো সে কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়েনি। এরপর থেকে আরাফাতকে আর কোনোদিনও স্নেহার আশেপাশে দেখা যায়নি। স্নেহা অবাক হয়ে ভাবতো কে তাকে এভাবে সাহায্য করলো। আরিয়ানকে জিজ্ঞেস করলে সে শুধু হাসতো আর বলতো, আমি তোকে আগেই বলেছিলাম না, আমার সাথে পরিদের যোগাযোগ আছে। স্নেহার মনে আরিয়ানের জন্য এক নতুন রহস্য আর শ্রদ্ধা বোধ জন্ম নিল। এখন রইল সেই মিটিং। ঢাকার সবচেয়ে বিলাসবহুল 5 তারকা হোটেল দ্য গ্র্যান্ড প্রেসিডেন্টের টপ ফ্লোরের প্রেসিডেন্সিয়াল শুট। আরিয়ান এখানে উঠেছে, কিন্তু হোটেলের খাতায় তার নাম মিস্টার আহমেদ। পরনে কয়েক লক্ষ টাকার শুট, পায়ে চকচকে ইতালিয়ান জুতো, চোখে দামি সানগ্লাস আর হাতে রোলেক্সের ঘড়ি। তাকে দেখলে বোঝার উপায় নেই এই সেই ছেলে যে গতকাল লোকাল বাসে ঝুলে এসেছে। তার সামনে বসে আছেন দেশের অন্যতম সেরা কর্পোরেট আইনজীবী ব্যারিস্টার জামান। তার কপালে চিন্তার ভাঁজ। ব্যারিস্টার জামান বললেন, স্যার, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা খুবই ঝুঁকিপূর্ণ। রশিদ টেক্সটাইল দেশের অন্যতম পুরনো এবং প্রতিষ্ঠিত একটা কোম্পানি, কিন্তু গত 5 বছর ধরে তারা লোকসানে চলছে। তাদের দেনার পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। এই কোম্পানি কিনে নেওয়া মানে একটা সাদা হাতি বসা। আরিয়ান তার কফির কাপে চুমুক দিয়ে শান্তভাবে বলল, আমি সাদা হাতি পুষতে ভালোবাসি ব্যারিস্টার সাহেব, কারণ আমি জানি কিভাবে সাদা হাতিকে দিয়ে সার্কাস খেলাতে হয়। সে তার ট্যাবলেটটা অন করে কিছু ডেটা দেখালো। রশিদ টেক্সটাইলসের লোকসানের কারণ তাদের প্রোডাক্ট বা ম্যানেজমেন্ট নয়। তাদের লোকসানের কারণ হলো তাদের সাপ্লাই চেইন আর পুরনো টেকনোলজি। তাদের মূল শক্তি হলো তাদের ব্র্যান্ড ভ্যালু আর বিশাল জমি, যা ঢাকার ইন্ডাস্ট্রিয়াল এলাকার প্রাইম লোকেশনে আছে। আমি ফ্যাক্টরি কিনছি না, আমি কিনছি ব্র্যান্ডের ভবিষ্যৎ। ব্যারিস্টার জামান মুগ্ধ হয়ে তার কথা শুনছিলেন। এই অল্প বয়সী ছেলেটার ব্যবসার জ্ঞান দেখে তিনি অবাক। কিন্তু স্যার, টাকাটা কিভাবে পরিশোধ করা হবে? তারা তো এককালীন পেমেন্ট চাইছে। সেটার ব্যবস্থাও হয়ে গেছে। কাল সকালে ফিউচার ভেঞ্জার্সের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে পুরো টাকাটা চলে যাবে। ফিউচার ভেঞ্জার্সের সব কাগজপত্র তৈরি তো? জি স্যার। ব্যারিস্টার জামান ফাইলটা এগিয়ে দিলেন। আপনি শুধু সিগনেচার করলেই আমরা দেশের অন্যতম বড় একটা টেক্সটাইল মিল কিনে নিতে পারবো। আরিয়ান সানগ্লাসটা খুলে ফাইলের উপর ঝুঁকে পড়ল। তার চোখে তখন কোনো কৌতুক নেই, আছে এক দূরদর্শী শিল্পপতির তীক্ষ্ণ চাহনি। এক্সিলেন্ট, কাজটা খুব গোপনে হওয়া চাই। আমার পরিচয় যেন কোনোভাবে প্রকাশ না পায়। বাজারের লোকেরা শুধু জানবে ফিউচার ভেঞ্জার্স নামে একটা রহস্যময় কোম্পানি রশিদ টেক্সটাইলসকে কিনে নিয়েছে। সে একদিকে যেমন গ্রামের সহজ সরল বেকার এক যুবক, অন্যদিকে সেই পর্দার আড়ালে থাকা এক রুথলেস বিজনেস টাইকুন। আরাফাতের ঘটনার পর থেকে স্নেহার মনে একটা বড় পরিবর্তন এসেছে। মনে মনে ভাবে, আমার যে ধনী আর প্রভাবশালী বন্ধুদের নিয়ে আমি এত গর্ব করতাম, বিপদের সময় তাদের কাউকে পাশে পাওয়া যায়নি। নাবিল বা অন্য বন্ধুরা ঘটনাটা শোনার পর আমাকে বরং আরফাতকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল, যাতে তাদের কোনো ঝামেলা পোহাতে না হয়। কিন্তু আরিয়ান, সে কোনো প্রশ্ন না করে, কোনো স্বার্থের কথা না ভেবে আমার পাশে এসে দাঁড়িয়েছে। কিভাবে করেছে তা আমি জানি না, কিন্তু করেছে তো সেই।
সেদিন সন্ধ্যায় স্নেহা তার ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল আর আরিয়ানের কথা ভাবছিল। তার মনে হচ্ছিল সে আরিয়ানের শুধু বাইরের হাসি খুশি রূপটাই দেখেছে, তার ভেতরের মানুষটাকে সে কোনোদিনও চেনার চেষ্টাই করেনি। তার হঠাৎ করেই মনে পড়ে গেল ছোটবেলার একটা দিনের কথা। দর্শক বন্ধুরা, চলুন ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখে আসি। 10 বছর বয়সী স্নেহা গ্রামের সবচেয়ে বড় আম গাছটায় চড়ে বসে আছে। নিচে দাঁড়িয়ে আছে 12 বছরের আরিয়ান। কিরে বাদরানি, নামবি না? সন্ধ্যা হয়ে যেতেছে, চাচি তোরে না দেখলে আমারে বকা দেবে। আমি আরো আম পারবো, তুই দেখ আমি এই ডালটা থেকে লাফ দিয়ে ওই ডালটাই যেতে পারি। এই পাগলামি করিস না, পড়ে যাবি। নাম বলছি। আরিয়ানের কথা শেষ হবার আগে স্নেহা লাফ দেয় এবং ভারসাম্য হারিয়ে ধপাস করে নিচে পড়ে যায়। তার হাঁটু কেটে রক্ত বের হতে শুরু করে। আম্মাগো, আমার পাটা মনে হয় ভেঙেই গেছে, আমি আর হাঁটতে পারবো না। আরিয়ান দৌড়ে এসে বলে, তোরে না আমি মানা করছিলাম, দাঁড়া কান্দিস না, আমি আছি না। আরিয়ান কোনো কথা না বলে ছোট্ট স্নেহাকে নিজের পিঠে তুলে নেয়। স্নেহা ব্যথায় আর ভয়ে তাকে জড়িয়ে ধরে। আমার খুব ব্যথা করছে আরিয়ান। চুপ, তুই তো আমার ফাইটার বন্ধু। ফাইটাররা কি কান্দে নাকি? চোখ বন্ধ কর আর 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাক, দেখবি এর মধ্যেই আমরা বাড়ি পৌঁছে গেছি। বর্তমানে কফির কাপে চুমুক দিতে গিয়ে স্নেহার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। স্নেহা বলে, ফাইটার, এই শব্দটা আরিয়ান আজও আমাকে মাঝে মাঝে বলে। তার আবার মনে পড়লো আরেকটা দিনের কথা। স্কুলের মাঠ, ক্লাস 9-এর পরীক্ষার ফি দেওয়ার শেষ দিন। স্নেহার মুখটা থমথমে, চোখ দুটো লাল। সে মাঠের এক কোণায় একা বসে কাঁদছে। আরিয়ান তার পাশে এসে বসে। কি হয়েছে রে? অঙ্কের ভয়ে কাঁদছিস নাকি? আমি তো জানি তুই তো যোগ বিয়োগও ভুল করিস। ফাজলামি করিস না তো, আমার পরীক্ষার ফি দেবার টাকাটা হারিয়ে গেছে। বাবা অনেক কষ্ট কইরা টাকাটা জোগাড় করেছিল, আমি এখন বাসায় কি বলবো? কয় টাকা? 500 টাকা। আরিয়ান এক মুহূর্তও চিন্তা না করে তার পকেট থেকে ভাঁজ করা কতগুলো নতুন নোট বের করে স্নেহার হাতে গুজে দেয়। এই নে, এখানে 600 টাকা আছে, ফি দিয়ে দিস, আর বাকিটা দিয়ে চটপটি খাবি। এটা তো তোর ঈদের সালামির টাকা, তুই না এই টাকা দিয়ে একটা সাইকেল কিনবি বলেছিলি? দৌড়, সাইকেলের কি দরকার? আমি তো দৌড়েই তোর আগে স্কুলে যাইতে পারি। নে ধর, আর এ কথা যেন কেউ না জানে। কিন্তু তুই বাসায় কি বলবি? আরিয়ান চোখ টিপে বলে, আমি বলবো আমার টাকা পকেট মারে লইয়া গেছে, তুই কোনো চিন্তা করিস না তো। স্নেহা ফোন ফিরে বর্তমানে আসে। ভাবনাগুলো স্নেহার মনকে এলোমেলো করে দিল। সে বিড়বিড় করে নিজেকেই বলল, আরিয়ানটা একটা পাগল, সারাদিন ফাজলামি করে, কিন্তু ছোটবেলা থেকেই ওর মতো করে তো কেউ আমার পাশে দাঁড়ানোর কথা ভাবেও না। ও কি আসলেই যেমন দেখায় তেমন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি আরিয়ানের শুধু বাইরের হাসি খুশি রূপটা দেখেছি, তার ভেতরের মানুষটাকে আমি কোনোদিনও চেনার চেষ্টাই করিনি। আরিয়ানের প্রতি আমার যে অনুভূতি, তাকে শুধু বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি কিছু? এই প্রশ্নটা প্রথমবারের মতো স্নেহার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করলো। তার মনে হলো এই রহস্যময় পাগল বন্ধুটাকে তার নতুন করে চেনা দরকার। এইদিকে ঢাকায় তার রহস্যময় কাজগুলো সেরে আরিয়ান যখন গ্রামে ফেরে, তখন বাড়িতে এক ভিন্ন পরিবেশ। উঠানে চেয়ার পাতা, তার বাবা করিম চৌধুরী গ্রামের কয়েকজন মুরব্বীর সাথে কথা বলছে। আরিয়ানের ভাবি রুনা বেশ সেজে গুজে তাদের জন্য নাস্তা নিয়ে আসছে। আরিয়ান বুঝতে পারে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। সে ঘরে ঢুকতে তার ভাই রাহাত তাকে টেনে ভেতরে নিয়ে গেল। কই ছিলে তুই? জানিস না আজ তোকে দেখতে আসবে? যা, ভালো একটা শার্ট পরে আয়। আরিয়ান তার স্বভাব সুলভ ভঙ্গিতে হাসলো। আরে ভাইয়া, আমি তো রেডি আছি। আমার এই ন্যাচারাল লুক দেখেই যদি মেয়ে পছন্দ করে তাহলে বুঝবো যে মেয়েটার চোখ আছে, আর যদি সাজুগুজো দেখে পছন্দ করে তাহলে তো সে আমারে না, আমার পোশাকেরই পছন্দ করব। কিছুক্ষণ পর পাত্রীর বাবা মালামাল ব্যাপারী আরিয়ানের সাথে একা কথা বলতে চাইলেন। তিনি আরিয়ানকে আপাদমস্তক দেখে নিলেন। তা বাবা, তুমি কি করো? মালামাল ব্যাপারের কণ্ঠ ছিল স্পষ্ট তাচ্ছিল। চাচা, আমি আপাতত বেকারত্বর উপর পিএইচডি করতেছি। থিসিসের বিষয় হলো কাজ না করে কিভাবে সুখে থাকা যায়। তার এমন উত্তরে মালামাল ব্যাপারে চরম অপমানিত বোধ করলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, করিম ভাই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে তো দূরের কথা,
আমি আমার পোষা ছাগলকেও এই বাড়িতে রাখবো না। আমার মেয়ের জন্য রাজপুত্রের অভাব নেই। এই বলে তিনি সদল বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পুরো বাড়িতে পিনপতন নীরবতা। রুনা ভাবির আগে গজরাতে লাগলো। দেখছো দেখেছো দেখেছো তোর ভাইয়ের কাণ্ড, ইচ্ছে করে এমন ব্যবহার করলো যাতে বিয়েটা ভেঙে যায়। ও কোনোদিনও শুধরাবে না। রাহাতও তার উপর প্রচন্ড রেগে গেল। তুই কি চাস আমরা সমাজে মুখ দেখাতে না পারি? সবার বকাঝকা আর অপমানের মাঝে আরিয়ান শুধু চুপ করে দাঁড়িয়ে হাসছিল। সবে চলে যাবার পর সে তার বাবার কাছে গেল। করিম চৌধুরী চুপচাপ বসেছিলেন, তার মুখটা ছিল অন্ধকার। আরিয়ান তার বাবার কাঁধে হাত রাখলো। বাবা, মন খারাপ হইল না। ওই লোকটা তার মেয়ের জন্য রাজপুত্র খুঁজতেছে। আমি তো আর রাজপুত্র না, আমি হইলাম এই গ্রামের এক চোকার। করিম চৌধুরী ছেলের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তুই বিয়েটা ইচ্ছে করে ভাঙলি, তাই না রে? আরিয়ান তার বাবার হাতটা ধরে বলল, বাবা, যে মানুষ আমার বেকারত্বটাকে সম্মান করতে পারে না, যে আমার ঘরের বউ হয়ে আমার মা বাবাকে সম্মান করতে পারবো না, আমার জন্য এমন একজন দরকার যে আমাকে পোশাক বা টাকা না, আমার ভেতরের মানুষটাকে ভালোবাসবো। কথাটা বলার সময় তার চোখের সামনে শুধু একটা মুখই ভেসে উঠল, স্নেহার মুখ। করিম চৌধুরী আর কিছু বললেন না। তিনি জানেন তার এই পাগল ছেলেটা যা করে ভেবে চিন্তাই করে। আরিয়ান সেখান থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে হাসলো। এই বিয়ে ভাঙার জন্য আমার কোনো আফসোস নেই, কারণ আমার মনের রাজকন্যা তো অন্য কেউ, যে এখন অনেক দূরে, কিন্তু আমি তার ভাবনার খুব কাছে। ওদিকে ঢাকার সেই ঘটনার এক সপ্তাহ পর ভার্সিটির সেমিস্টার ব্রেকে স্নেহা গ্রামে ফিরে এসেছে। কিন্তু এবারের ফেরাটা তার কাছে অন্যরকম। ঢাকার কোলাহল, বন্ধুদের লোক দেখানো জীবনযাত্রা, সবকিছু তার কাছে অসহ্য মনে হচ্ছিল। তার মন বারবার ছুটে আসছিল রায়গঞ্জ গ্রামের শান্ত সবুজ প্রকৃতির দিকে। আর প্রকৃতির চেয়েও বেশি করে টানছিল একজন মানুষ, যার নাম আরিয়ান। এদিকে দুপুরে চৌধুরী বাড়ির উঠানের এক কোণে আম গাছের ছায়ায় একটা চৌকিতে বসে আরিয়ান তার ছোট্ট বোন রিমিকে পদার্থ বিজ্ঞানের এক জটিল সূত্র বোঝানোর নিষ্ফল চেষ্টা করছিল। তার পড়ানোর ধরন ছিল একেবারে তার নিজের মতো। আরিয়ান বলছিল, দেখো রিমি, নিউটনের তৃতীয় সূত্রটা খুবই সিম্পল। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন ধর, তুই যদি ভাবিকে গিয়ে বলি, ভাবি তুমি আজ খুব শুকনো লাগছো, ডায়েটিং করতেছো নাকি, তাহলে এর বিপরীত প্রতিক্রিয়া হিসেবে তোর কপালে যে একটা ঠাস করে থাপ্পড় পড়বে, সেটাও একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। রিমি তার ভাইয়ের উদাহরণ শুনে হেসে কুটি কুটি। ভাইয়া, তুমি ফিজিক্সকেও ফানি বানিয়ে ফেলো। আমি তো কিছুই বুঝি না। বুঝবি বুঝবি, আগে ফিলোসফিটা বোঝ, ফিজিক্স তো নিজেই বুঝে যাবি। ঠিক তখনই উঠানে প্রবেশ করলো স্নেহা। গল্পের প্রথমেই বলেছিলাম স্নেহার বাসা আর আরিয়ানের বাসা একদম পাশাপাশি। স্নেহার পরনে একটা সাধারণ আকাশি রঙের সুতির পোশাক, কিন্তু তাতেই তাকে স্নিগ্ধ লাগছিল। সে দূর থেকেই তাদের ভাই বোনের কাণ্ড দেখছিল। স্নেহা হালকা হেসে এগিয়ে এলো। কি ব্যাপার, এখানে দেখে খুব জ্ঞানগর্ভ আলোচনা চলছে। কি পড়াচ্ছিস তোর বোনকে? কিভাবে সারাদিন বেকার বসে থাকা যায়, সেই থিওরি? আরিয়ান স্নেহাকে দেখে এমন ভাবে চমকে ওঠার ভান করলো যেন ভূত দেখেছে। আরে স্নেহা তুই, আমি তো ভাবলাম আকাশ থেকে কোনো অপসরা নেমে আসলো। আয় আয়, তোকে তো খুঁজছিলাম। দেখ, আমি রিমিকে ফিজিক্স পড়াচ্ছিলাম, কিন্তু আমার মাথায় তো এসব কঠিন জিনিস ঢুকে না। তুই তো আবার শহরের নামকরা ভার্সিটির ফার্স্ট গার্ল, তুই বরং ওকে একটু বুঝাই দে। স্নেহা রিমির পাশে বসে বলল, তোর মাথায় ঢুকবে কেন? তোর মাথায় তো শুধু ফাজলাম আর দুষ্টুমি। রিমি, তোর ভাই তোকে কি পড়াচ্ছিল রে? নিউটনস থার্ড ল আপু। ও তাই? স্নেহা আরিয়ানের দিকে তাকিয়ে আবার করলো, তা নিউটন সাহেব, আপনার তো কোনো কাজ নেই, চলেন আমার সাথে নদীর ধারে। অনেকদিন যাওয়া হয় না, মনটা ভালো লাগছে না। নদীর ধারে? আরিয়ান এমন ভাবে তাকালো যেন প্রস্তাবটা তার কাছে মঙ্গল গ্রহে যাওয়ার মতো। কেন, ওখানে গিয়ে কি করবি? মাছ ধরবি নাকি আমার মতো বেকারদের জীবন নিয়ে গবেষণা করবি? স্নেহা মুখ ঝামটা দিয়ে বলল, তোকে নিয়ে গবেষণা করব, তোকে ধরে পানিতে ফেলে দিয়ে আসবো, দেখব নিউটনের থার্ড ল কাজ করে কিনা। তুই পানিতে পড়লে পানি তোকে উপরে ভাসিয়ে তোলে নাকি একেবারে পাতালে পাঠিয়ে দেয়, সেটাই দেখবো। চল, যাবে কিনা বল।
আরিয়ান কিছুক্ষণ ভাবার ভান করলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আইডিয়াটা খারাপ না। পানিতে পড়ার পর যদি কোনো মৎস্যকন্যা আমারে উঠাইয়া নিয়ে যায় তাহলে তো আমার লাইফ সেট। তারপর যে আমারে তার রাজকন্যা নিয়ে যাইব, আমি মৎস্যরাজ হয়ে যাব। বাহ, দারুণ প্ল্যান। চল, এখনই চল। রিমি, তুই বাসায় বলে দিস আমি মৎস্যকন্যা ধরতে গেছি। তাদের এই খুনসুটি দেখে রিমি হাসছিল। সে বুঝতে পারছিল এই দুজনের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু একটা দানা বাঁধছে, যা তারা নিজেরাও হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছে না। নদীর ধারে পৌঁছে স্নেহা আর আরিয়ান পাশাপাশি ঘাসের উপর বসলো। পরন্ত বিকালে নরম আলো নদীর পানিতে পড়ে চিকচিক করছে। চারপাশটা অদ্ভুত শান্ত। স্নেহা হঠাৎ করেই বলল, আচ্ছা আরিয়ান, তুই সত্যি করে বলতো, তুই সারাদিন করিসটা কি? তোর কি আসলেই কোনো কিছু করতে ইচ্ছে করে না? দেখ, আমাদের গ্রামের অন্য ছেলেরাও তো কিছু না কিছু করছে। কেউ চাষবাস করছে, কেউ ছোটখাটো ব্যবসা। আর তুই তুই কেন এমন? আরিয়ান একটা ঢিল নিয়ে পানিতে ছুঁড়ে মারলো। ঢিলটা কয়েকবার লাফিয়ে উঠে পানিতে ডুবে গেল, যেমনটা আমরা ছোটবেলায় করতাম। ইস, সেই দিনগুলোর কথা ভাবলে মনে হয় যদি আমাদের বয়সটা আবার উল্টো দিকে যেত, হয়তো আগের দিনগুলো আবার ফিরে পেতাম। ও সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। চলুন আবার গল্পে ফিরি। এখনো ভিডিওটিতে লাইক না করে থাকলে তাড়াতাড়ি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফটাফট। স্নেহার কথা শুনে আরিয়ান বলল, ইচ্ছে তো অনেক কিছুই করে রে স্নেহা। ইচ্ছে করে তোর মতো একটা সুন্দরীর হাত ধরে সারাটা জীবন কাটাইয়ে দেয়। ইচ্ছে করে বাবা মারে এমন সুখে রাখি যেন তাদের আর কোনো দিনও কষ্ট করতে না হয়। ইচ্ছে করে এমন একটা হাসপাতাল বানাই যেখানে গ্রামের কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে না হয়। তার কণ্ঠে প্রথমবারের মতো এক চিলতে বিষণ্ণতা ছোঁয়া পেয়ে স্নেহার ভেতরটা কেমন করে উঠল। কিন্তু স্নেহা তো জানে না আরিয়ান অলরেডি একজন মিলিনিয়ার। কিছুদিনের মধ্যে সে হতে চলেছে বিলিনিয়ার। সে আরিয়ানের আরো কাছে সরে এসে বলল, তাহলে করিস না কেন? তুই চেষ্টা করলে সবই পারিস। আমি জানি তুই যেমন দেখাস তুই তেমন না। তোর ভিতরে অন্য একজন মানুষ আছে যাকে তুই লুকিয়ে রাখিস। আরিয়ান তার দিকে তাকিয়ে আবার সে পুরনো হাসি খুশি রূপে ফিরে এলো। কি বলিস? আমি তো এমনই একটা নাম্বার 1 ফালতু। আমার ভেতরে আবার কে থাকবে? ভূত নাকি? আচ্ছা, বাদ দে তো এসব সিরিয়াস কথা। চল বরং পানিতে নামি, দেখি কোনো মৎস্যকন্যা পাওয়া যায় কিনা। এই বলে সে সত্যি সত্যি তার পায়ের স্যান্ডেল খুলে নদীর অগভীর পানিতে নামতে শুরু করলো। স্নেহা অবাক হয়ে বলল, এই, আরে করছিসটা কি? সত্যি সত্যি পানিতে নামছিস? ঠান্ডা লেগে যাবে তো। আরিয়ান পেছন ফিরে হাসলো। আরে ভয় পাস কেন? আমি তো মৎস্যকন্যা ধরতে নামছি। আর যদি মৎস্যকন্যা না পাই তাহলে তোকেই ধরে নিয়ে আসবো। তুইও তো কোনো মৎস্যকন্যার চেয়ে কম না। তার এমন ছেলে মানুষই আর সরাসরি প্রশংসা শুনে স্নেহার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে আর নিজেকে আটকে রাখতে পারলো না। সেও তার স্যান্ডেল খুলে কোমরে ওড়না পেঁচিয়ে পানিতে নেমে পড়ল। দাঁড়া, তোকে আমি আজ মজা দেখাচ্ছি। এই বলে স্নেহা তার হাতে পানি নিয়ে আরিয়ানের গায়ে ছুঁড়ে মারল। ওরে বাবা, এ তো দেখি সাক্ষাৎ জল পড়ি। আরিয়ানও কম যায় না, সেও স্নেহার গায়ে পানি ছিটাতে শুরু করলো। পরন্ত বিকালের সোনালি আলোয় নদীর শান্ত পানিতে শুরু হলো তাদের খুনসুটি আর হাসাহাসির এক মন ভালো করে দেওয়া দৃশ্য। তারা একে অপরের গায়ে পানি ছিটাচ্ছিল, দৌড়ে বেড়াচ্ছিল আর হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল। অনেকদিন পর তারা দুজন যেন তাদের সব চিন্তা, সব অপমান ভুলে গিয়ে আবার সেই ছোটবেলার দুরন্ত দিনগুলোতে ফিরে গিয়েছিল। এক পর্যায়ে আরিয়ান দৌড়াতে গিয়ে পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিল। স্নেহা দ্রুত তার হাত ধরে ফেলে। আরিয়ান টাল সামলাতে গিয়ে স্নেহাকে নিজের দিকে টেনে নেয়। মুহূর্তে দুজনেই একে অপরের খুব কাছাকাছি এসে পড়ে। নদীর পানির মতো তাদের চারপাশের সময়টাও যেন থেমে গেছে। আরিয়ানের ভেজা চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে স্নেহার মুখে, আর সে স্নেহার সেই ভেজা মুখের দিকে তাকিয়ে যেন কথা হারিয়ে ফেলেছে। স্নেহার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আরিয়ানের চোখের এত কাছে সে আগে কখনো আসেনি। তার পাগল ফালতু বন্ধুটার চোখের গভীরে যে এত মায়া লুকিয়ে আছে তা সে আজ প্রথম দেখল। আরিয়ান খুব আস্তে করে স্নেহার গাল থেকে একটা ভেজা চুল সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, তোকে ভেজা অবস্থায় কিন্তু পরীর চেয়েও বেশি সুন্দরই লাগে স্নেহা। স্নেহা লজ্জায় চোখ নামিয়ে নিল। সে আরিয়ানের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না, চল এবার ওঠা যাক। পুরো ভিজে গেছি, ঠান্ডা লেগে যাবে। তারা দুজন পানি থেকে উঠে এলো। দুজনেরই শরীর ভেজা, কিন্তু মনটা ছিল এক অজানা ভালো লাগায় পরিপূর্ণ। তারা যখন বাড়ির পথে হাঁটছিল তখন পরন্ত বিকেলের শেষ আলো তাদের ভেজা শরীরে পড়ে এক
অপূর্ব আভা তৈরি করছিল। তারা জানতো না এই সামান্য খুনসুটি আর ভালো লাগার মুহূর্তটাই পরদিন সকালে আরিয়ানের জন্য বড় একটা অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের কাছে এই ভেজা বিকেলটা ছিল জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। পরদিন সকালে বিপত্তিটা ঘটল। আরিয়ানের প্রচন্ড জ্বর, 103 ডিগ্রি, সাথে শরীর ব্যথা আর কাশি। খবর পেয়ে স্নেহা ছুটে এলো চৌধুরী বাড়িতে। সে দেখলো আরিয়ান জ্বরের ঘোরে বিছানায় শুয়ে ছটফট করছে আর বিড়বিড় করছে। তার ভাবি রুনা একবার কপালে হাত দিয়ে দেখেই বলে উঠল, ও কিছু না, ঢং করতেছে। দুদিন কাজ না করার নতুন অজুহাত। একটা প্যারাসিটামল খাওয়াইয়ে দাও, ঠিক হইয়া যাইব। আমার এত সময় নাই ওর পেছনে নষ্ট করার। কিন্তু স্নেহা বুঝতে পারছিল এটা সাধারণ জ্বর নয়। সে জেদ ধরে আরিয়ানের বাবাকে দিয়ে গ্রামের ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে দেখে বললেন, ভাইরাস ফিভার, বেশ ভোগাবে, কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, আর ঠিক মতন সেবা যত্ন করতে হবে। বাড়ির সবাই যখন নিজের কাজে ব্যস্ত তখন স্নেহাই আরিয়ানের পাশে বসে রইল। সে নিজের হাতে স্যুপ বানিয়ে আনলো, কিন্তু আরিয়ান খেতেই চাইলো না। আরিয়ান দুর্বল গলায় বলল, আমি স্যুপ খাবো না, আমার জন্য 1 প্লেট কাচ্চি বিরিয়ানি নিয়ে আয়, সাথে বোরহানি। মইরা গেলে তো আর খাইতে পারুম না। স্নেহা ধমক দিয়ে বলল, চুপচাপ এটা খা, নইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি জোর করে খাওয়াবো তোকে। সে প্রায় জোর করেই আরিয়ানকে কয়েক চামচ স্যুপ খাওয়ালো। তারপর সারাদিন ধরে বারবার কপালে জলপট্টি দিল, সময় মতো ওষুধ খাওয়ালো। রাতে আরিয়ানের জ্বর আরো বাড়লো। সে জ্বরের ঘোরে আবল তাবল বকতে শুরু করলো। স্নেহা, তুই এখানে? আরিয়ানের ঘোলাটে চোখ দুটো স্নেহার মুখের উপর স্থির। যা ভাগ, আমার জ্বর আবার তোর মতো সৌন্দর্য দেখলে বেড়ে যায়। এমনিতে তো তুই আমার হার্টবিট বাড়াইয়া দিস, এখন আবার জ্বরও বাড়াইয়া দিবি নাকি? তোর ওই চোখ দুটোই আমার সব রোগের কারণ। স্নেহার চোখ দুটো পানিতে ভরে এলো। সে আরিয়ানের কপালে হাত রেখে নরম গলায় বলল, চুপ কর পাগল, একটু ঘুমানোর চেষ্টা কর, আমি তো কোথাও যাচ্ছি না। আরিয়ান শিশুদের মতো জিজ্ঞেস করলো, যাবি না সত্যি? তাহলে আমার হাতটা একটু ধর, আমার খুব ভয় করতেছে। মনে হইতেছে আমি মইরা যাবো। আমি মইরা গেলে তুই কিন্তু বেশি কান্নাকাটি করিস না, শুধু মাঝে মাঝে আমার কবরের পাশে আইসা আমার একটু বকাঝকা করে যাস, তাহলেই আমার আত্মা শান্তি পাইব। স্নেহা পরম মমতায় আরিয়ানের হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। জ্বরে আরিয়ানের শরীর পুড়ে যাচ্ছিল, কিন্তু স্নেহার মনে হলো এই উত্তাপ যেন তার হৃদয়ের বরফ গলিয়ে দিচ্ছে। সে সারা রাত আরিয়ানের পাশে বসে রইল। ভোরের দিকে আরিয়ান যখন একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন স্নেহা তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে আরিয়ানের মুখটা এত কাছ থেকে দেখল। এই সেই মুখ, যে মুখটা আমাকে ছোটবেলা থেকে আগলে রেখেছে। এই সেই মুখ, যে আমাকে বিপদে সবসময় সাহস দিয়েছে। আর এই মুখটাকে আমি দিনের পর দিন বুঝে না বোঝার অপমান করে গেছি। স্নেহার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সে আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে প্রায় প্রার্থনার মতো করে আবার বলতে লাগলো, কেন রে তুই এমন আরিয়ান? কেন এত কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রাখিস? সারাটা দিন এমন ভাব করিস যেন তোর কোনো কষ্টই নেই, কোনো চিন্তা নেই। কিন্তু আমি তো জানি এই হাসিটার আড়ালে তুই কত একা। বাড়ির সবার খোঁটা, আমার মতো বন্ধুদের অপমান, সব কিছু তুই কীভাবে হাসি মুখে সহ্য করিস? তুই কি পাথর নাকি তোর কষ্ট হয় না? সে তার আঁচল দিয়ে নিজের চোখ মুছলো। তার কণ্ঠস্বর আরো ভারী হয়ে এলো। আমার ওপর খুব রাগ হয় তাই না? আমি তোকে কতবার বেকার বলেছি, ফাজিল বলেছি, তোর স্বপ্নগুলোকে নিয়ে ঠাট্টা করেছি। আমি কোনোদিনও তোর ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টাই করিনি। তুই যখন আমার জন্য সব কিছু করতিস, আমি তখন তোকে শুধু করুণা করতাম। আমি খুব খারাপ আরিয়ান, খুব স্বার্থপর। সে আরিয়ানের চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। আর যখন তুই জ্বরের ঘুরে আমার নাম ধরে ডাকছিলি, তখন আমার মনে হচ্ছিল আমার দমটা যেন বন্ধ হয়ে আসছে। তোর কিছু হয়ে গেলে আমি যে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ পাগল, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও তোকে কষ্ট দেব না। তুই শুধু একবার আগের মতো আমার সাথে ফাজলামো কর, আমার সাথে ঝগড়া কর, আমি তোর সব বকাঝকা হাসি মুখে মেনে নেব। শুধু তুই আমার কাছ থেকে দূরে চলে যাস না প্লিজ।
এই কথাগুলো বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ল। তার গরম অশ্রুর কয়েক ফোঁটা ঘুমন্ত আরিয়ানের হাতের উপর পড়ল। হয়তো সেই অশ্রুর উষ্ণতায় আরিয়ানের জ্বরের চেয়েও বেশি উত্তাপ বহন করছিল, অনুশোচনার উত্তাপ, ভালোবাসার উত্তাপ। তার খুব ইচ্ছে করছিল আরিয়ানের কপালে একটা চুমু খেতে, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে শুধু ফিসফিস করে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা পাগল, তোকে আমার অনেক কিছু বলার আছে। আমি এখন বাসায় যাচ্ছি, কিছুক্ষণ পর আবার আসবো। এভাবেই পুরোটা দিন কেটে যায়। কিছুক্ষণ পরপর স্নেহা তাকে দেখতে আসে। দিন গড়িয়ে গভীর রাত হয়, পুরো বাড়ি নিস্তব্ধ। জ্বরের কারণে আরিয়ানের শরীর দুর্বল, একটু সুস্থতার কারণে স্নেহা আজ তার পাশে নেই, কিন্তু তার মস্তিষ্ক সজাগ। সে জানে আজ রাতে আমেরিকান স্টক মার্কেটে তার জীবনের সবচেয়ে বড় খেলাটা খেলতে হবে। ইনোভেটেক ফার্মার সেই শেয়ার যার উপর সে তার সবটুকু বিনিয়োগ করে রেখেছে, আজ তার ভাগ্য নির্ধারণ করবে। সে খুব সাবধানে বিছানা থেকে নামলো। তার শরীর কাঁপছিল, কিন্তু তার মনের জেদ ছিল পর্বতের মতো অটল। সে তার পুরনো সিন্দুকটা খুলে ল্যাপটপ আর কিছু ফাইল বের করলো। হেডফোনটা কানে লাগিয়ে সে তার ব্রোকার জনের সাথে কানেক্ট হলো। দর্শক, তার আগে আরিয়ানের কিছু কথা শুনুন। তো আমার ভাইয়েরা এবং বোনেরা, এখন যে সিনটা আপনারা দেখতে যাচ্ছেন সেটা কিন্তু পিওর ইংলিশে। এখন আমি তো জানি আমার সব দর্শক আইনস্টাইনের মতো জ্ঞানী না, অনেকেই হয়তো ইংরেজিটা ঠিকঠাক বুঝবেন না, তাই আপনাদের সুবিধার্থে আমি নিজেই কষ্ট করে পুরো কনভারসেশনটা বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। আর এই যে আমি এত কষ্ট করতেছি, এর বিনিময়ে আপনাদের কি করতে হবে তা কি আমি বলে দেব, নাকি আপনারা নিজেরাই বুঝে নেবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। তাড়াতাড়ি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নইলে কিন্তু পরের বার আর ট্রান্সলেট করে দেব না, বলে দিলাম। আরিয়ান ফোনে জনকে বলে, জন, কি অবস্থা? আমাকে আপডেট দাও। আরিয়ানের কণ্ঠস্বর দুর্বল শোনালেও তাতে দৃঢ়তার অভাব ছিল না। জন ফোনের ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে, স্যার, পরিস্থিতি খুব ঘোলাটে। এপ্রিল এর মিটিং এখনো চলছে। বাজারে গুজব ছড়িয়ে পড়েছে যে তাদের নতুন ড্রাগটা অনুমোদন পাবে না। স্টকের নাম অলরেডি 10% পড়ে গেছে। সবাই ভয়ে বিক্রি করে দিচ্ছে। আমরা যদি এখন বিক্রি না করি তাহলে আপনার পুরো বিনিয়োগটা জিরো হয়ে যেতে পারে স্যার। আমাদের কি করা উচিত? আরিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। সে তার সব বিশ্লেষণ, সব ডেটা আরেকবার দেখলো। তার মন বলছিল সে ভুল হতে পারে না। জন, তোমার পজিশন ধরে রাখো, একটা শেয়ারও বিক্রি করবে না। কিন্তু স্যার, এটা অনেক বড় ঝুঁকি। অ্যালগরিদম বলেছে এখনই বিক্রি করে দিতে। আরিয়ান প্রায় চেঁচিয়ে ওঠে, আরে রাখো তো তোমার অ্যালগরিদম। মাঝে মাঝে নিজের গাট ফিলিং এর ওপরও বিশ্বাস করতে হয়, শুধু ধরেই রাখবে না। আমি চাই তুমি আরো কিনবে। রিজার্ভ ফান্ড ব্যবহার করে এখনই আরো 10,000 শেয়ার কিনে নাও। স্যার, আপনি কি পাগল হয়ে গেছে? এটা তো আত্মহত্যা করার সামিল। আরিয়ান একটা ভয়ঙ্কর হিসাবি হাসি হেসে বলে, হ্যাঁ, আমি পাগল। আমি এমন একজন পাগল যে নিজের খেলার উপর বিশ্বাস রাখে। এখনই কেন, আমার উপর বিশ্বাস রাখো, আজ রাতেই খেলাটা ঘুরবে। দর্শক, দেখলেন তো কিভাবে একটা বেকার ছেলে ইংরেজিতে কথা বলে আমেরিকান সাহেবদের ঘোল খাইয়ে দেয়। একেই বলে বাঙালিকে কি আর আন্ডার এস্টিমেট করা চলে? আচ্ছা, আর ফাজলামো করছি না। আসলে কি বলুন তো, আপনারা গল্পের প্রথম থেকেই দেখে আসছেন আমি একটু ফাজলামো বেশি করি, তাই প্লিজ কিছু মনে করবেন না। চলুন গল্পে ফেরা যাক। আরিয়ান লাইনটা কেটে দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। সে বিড়বিড় করে বলল, ব্যাস হয়ে গেছে, হয় ফকির না হয় বাদশা, মাঝখানে কিছু নেই। লেটস প্লে দ্য গেম। তার ভাগ্য এখন ঝুলে আছে একটা সুতোর উপর। সে ল্যাপটপ বন্ধ করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি। কিন্তু তার হৃদস্পন্দন শেয়ার বাজারের গ্রাফের মতোই ওঠানামা করছিল। এই একটা রাতেই তার এবং তার চারপাশের মানুষগুলোর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। দুদিন পর আরিয়ান পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তার জ্বরের মতোই তার ভাগ্যটাও যেন এক নতুন দিকে মোড় নিয়েছে। ইনোভেটেক ফার্মার ড্রাগটা অবিশ্বাস্যভাবে এফডিএর অনুমোদন পেয়ে গেছে, আর তাদের শেয়ারের দাম এখন আকাশ ছোঁয়া। আরিয়ান এক রাতেই তার বিনিয়োগকে শতগুণ বাড়িয়ে ফেলেছে, কিন্তু এই খবরটা সে ছাড়া আর কেউ জানে না। সেদিন সন্ধ্যায় আরিয়ান আর স্নেহা আবার সেই নদীর ধারে গেল। আজকের পরিবেশটা অন্যরকম। দুজনের মনে অনেক না বলা কথা। আরিয়ান এখন আর আগের মতো শুধু ফাজলামো করছে না, তার মধ্যে একটা শান্ত গভীর ভাব এসেছে, কারণ মনে মনে একজন বিলিনিয়ার হয়ে গেছে। স্নেহা তার ঢাকার জীবন, তার বাবা মায়ের স্বপ্ন আর তার নিজের ক্যারিয়ারের অনিশ্চয়তা নিয়ে কথা বলছিল। জানিস আরিয়ান,
মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে যাই। এই কম্পিটিশান, এই ঈদের দৌড় আমার আর ভালো লাগে না। সবাই শুধু টাকা আর স্ট্যাটাসের পেছনে ছুটছে। সত্যিকারের সুখ কোথায় তা যেন সবাই ভুলেই গেছে। আরিয়ান আজ কোনো ফাজলামো করলো না। সে খুব মনোযোগ দিয়ে স্নেহার সব কথা শুনলো। তারপর খুব শান্ত আর গভীর স্বরে বলল, পালিয়ে তো কাপুরুষটা যায়, তুমি তো ফাইটার। আর মনে রেখো, তোমার লড়াইয়ে তুমি একা নও। এই প্রথম আরিয়ান স্নেহাকে তুমি বলে সম্বোধন করলো। স্নেহার বুকের ভেতরটা কেঁপে উঠল। আরিয়ান তার দিকে ফিরে আবার বলল, জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা নিজের সাথে লড়তে হয় স্নেহা। তুমি যদি সেই লড়াইটা জিতে যাও তাহলে বাইরের কোনো লড়াই তোমাকে হারাতে পারবে না। আর আমি জানি তুমি জিতবে, কারণ তোমার মধ্যে সেই সততা আর জেদটা আছে। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে স্নেহার মনে হলো সে এক অন্য আরিয়ানকে দেখছে। এই আরিয়ানকে সে চেনে না। এই আরিয়ান অনেক পরিণত, অনেক গভীর। এতদিন সে নিজে আরিয়ানকে বোঝাতো, আর আজ তাকে সে বোঝাচ্ছে। সে যেন এক মুহূর্তে অনেক বড় হয়ে গেছে। স্নেহা তার হাতটা আরিয়ানের হাতের উপর রাখলো। তুই মানে, তুই আমার পাশে থাকলে আমি যে কোনো লড়াই জিততে পারি। আমি তো সবসময় তোমার পাশে আছি, হয়তো তুমি কোনোদিন খেয়াল করনি। তোমার আম গাছ থেকে পড়ার দিন থেকে শুরু করে তোমার পরীক্ষার ফি হারিয়ে ফেলার দিন পর্যন্ত আমি সবসময় তোমার ছায়া হয়ে থাকার চেষ্টা করেছি। আরিয়ানের মুখে ছোটবেলার কথা শুনে স্নেহা অবাক হয়ে গেল। তো তোমার সবকিছু মনে আছে এখনো? আমার স্মৃতিশক্তি খুব ভালো, বিশেষ করে যখন বিষয়টা তোমাকে নিয়ে হয়। সেই মুহূর্তে দুজনের চোখেই ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা। তারা কেউ মুখে কিছু প্রকাশ করলো না, কিন্তু তাদের নীরবতায় যেন হাজারটা ভালোবাসার কবিতা হয়ে গেল। তারা বুঝতে পারলো তাদের বন্ধুত্বের সম্পর্কটা এখন ভালোবাসার মহাসাগরে এসে মিশেছে। এখন শুধু প্রয়োজন একটা ঢেউয়ে, যা তাদের দুজনকে এক করে দেবে। আরিয়ানের প্রতি নিজের না বলা ভালোবাসাটা আবিষ্কার করার পর স্নেহার পৃথিবীটা যেন নতুন রঙে সেজে উঠেছে। সে এখন আরিয়ানের ফাজলামার মধ্যেও গভীর অর্থ খুঁজে পায়। তার হাসির আড়ালের কষ্টটা বুঝতে পারে। কিন্তু এই রঙিন পৃথিবীতে খুব তাড়াতাড়ি কালো মেঘ ঘনিয়ে এলো। স্নেহার বাবা মজিদ সাহেব গ্রামের একজন অত্যন্ত সম্মানীয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সারা জীবন সততার সাথে শিক্ষকতা করে গ্রামে যে সম্মান তিনি অর্জন করেছেন সেটাই তার সবচেয়ে বড় সম্পদ। গ্রামের প্রান্তে তাদের পৈতৃক সূত্রে পাওয়া একটা ছোট জমি আছে, যার উপর চোখ পড়েছে এলাকার নতুন গজিয়ে ওঠা প্রভাবশালী নেতা আসলাম শিকদারের। একদিন সন্ধ্যায় আসলাম শিকদার তার দলবল নিয়ে মজিদ সাহেবের বাড়িতে এসে হাজির হলো। তাদের আগমনে বাড়ির শান্ত পরিবেশটা মুহূর্তে ভারী হয়ে উঠল। আসলাম শিকদারের কণ্ঠে মধুর মতো বিষ। কেমন আছেন মাস্টার সাহেব? শুনলাম শরীরটা নাকি ভালো যাচ্ছে না আপনার। মজিদ সাহেব শান্তভাবে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা হঠাৎ? বসুন। না বসবো না, একটা জরুরি কাজে এসেছি। আসলাম শিকদার একটা ফাইল এগিয়ে দিল। আপনার ওই যে নদীর ধারে জমিটা, ওইটা আমার ফ্যাক্টরির জন্য খুব দরকার। আমি আপনাকে বাজারের চেয়ে ভালো দামেই দিব। এই কাগজটা সইটা করে দিন। মজিদ সাহেব ফাইলটা না দেখে ফিরিয়ে দিলেন। দুঃখিত শিকদার সাহেব, এই জমিটা আমার পূর্বপুরুষের স্মৃতি, ওটা আমি বিক্রি করব না। দেখুন মাস্টার সাহেব, আমি আপনাকে সম্মান করি বলেই ভালোই কথা বলতে এসেছি। জেদ করবেন না, জেদ করলে কিন্তু শরীরের জন্য ভালো হবে না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি না মাস্টার সাহেব, পরামর্শ দিচ্ছি। আসলাম শিকদার এবার স্নেহার দিকে তাকালো, যে ভয়ে মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল। আপনার তো একটা মাত্র মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা শহরে একা যাতায়াত করে, আর রাস্তাঘাট তো খুব একটা নিরাপদ না আজকাল। তাই বলছিলাম ভালোই জমিতে সই করে দিন, নইলে আপনার মেয়ের জন্য কিন্তু ভার্সিটিতে যাতায়াত করাটা খুব কঠিন হয়ে যাবে। এই নগ্ন হুমকিতে স্নেহার মায়ের বুকটা কেঁপে উঠল। মজিদ সাহেব রাগে উঠে দাঁড়ালেন। আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান এক্ষুনি। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার মেয়ের সম্মান আর আমার জমি রক্ষা করব। আসলাম শিকদার একটা ক্রূর হাসি হেসে বলল, বাবার জন্য আপনাকে 2 দিন সময় দিলাম মাস্টার সাহেব। এর মধ্যে সইটা আমার অফিসে না পৌঁছালে আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। এই বলে সে তার দলবল নিয়ে চলে গেল। রেখে গেল একরাশ ভয় আর আতঙ্ক। স্নেহা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মজিদ সাহেব থানায় যাবার কথা ভাবলেন, কিন্তু তিনি জানেন আসলাম শিকদারের প্রভাব এতটাই যে পুলিশও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। একরাশ অসহায়ত্ব তাদের পুরো পরিবারকে গ্রাস করলো। স্নেহাদের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাটা আরিয়ানের কানে আসতে বেশি সময় লাগলো না।
তার ছোট বোন রিমির কাছ থেকে সবটা শুনে তার রক্ত মাথায় উঠে গেল। যে ছেলেটা সারাদিন ফাজলামো করে তার ভেতরের অন্য মানুষটা মুহূর্তে জেগে উঠল। সে স্নেহাকে ফোন দিল। কিরে, কাঁদছিস নাকি? আরিয়ানের কণ্ঠে কোনো ফাজলামো ছিল না, ছিল রাজ্যের নির্ভয়তা। স্নেহা ফোপাতে ফোপাতে সবটা খুলে বলল। আমি কি করব আরিয়ান? আমার খুব ভয় করছে বাবার কিছু হয়ে গেলে, বা আমার। আরিয়ান ধমক দিয়ে উঠল। চুপ, তোর কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে তোর দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও কারো হবে না। তুই শুধু চাচাকে বলবি উনি যেন কোনো চিন্তা না করেন, আর ওই আসলাম সিকদারকে বলবি সে যেন আরো 2 দিন অপেক্ষা করে। কিন্তু তুই কি করলি? ওরা খুব পাওয়ারফুল আরিয়ান, তুই ওদের সাথে ঝামেলায় জড়াস না প্লিজ। আরে আমি তো বলেছি আমি জাতীয় সেবা করি। আরিয়ান আবার তার পুরনো রূপে ফিরে এলো। আগে মশা মারতাম, এখন সমাজের ময়লা পরিষ্কার করব। তুই দেখবি 2 দিন পর ওই আসলাম সিকদার নিজেই এসে চাচার পা ধরে মাপ চাইবে। তুই শুধু সিনেমা দেখার জন্য অপেক্ষা কর। ফোনটা রেখে আরিয়ান তার রহস্যময় জগতে প্রবেশ করলো। সে তার ঢাকার আইনজীবী ব্যারিস্টার জামানকে ফোন দিল। ব্যারিস্টার সাহেব, আসলাম সিকদার নামে রায়গঞ্জের এক লোকের সব কুণ্ডলি আমার 1 ঘন্টার মধ্যে চাই। ঘণ্টাখানেকের মধ্যেই ব্যারিস্টার জামান তার ক্লায়েন্টের কাছে আসলাম শিকদারের সমস্ত কুকীর্তে ফাইল পাঠিয়ে দিল। জমি দখল, চোরা কারবারি, ট্যাক্স ফাঁকি, কিছুই বাকি নেই। আরিয়ান তার ল্যাপটপে বসে সেই ফাইলগুলো দেখছিল। তার মুখে এক শীতল হাসি। সে তার এক হ্যাকার টিমকে নির্দেশ দিল। আমি চাই আসলাম সিকদারের বিদেশের ব্যাংকে জমানো সব টাকার লেনদেনের তথ্য আর তার কিছু পার্সোনাল ভিডিও ক্লিপ এই মুহূর্তে আমার সার্ভারে ট্রান্সফার হবে। পরদিন সকালে আসলাম শিকদার যখন তার অফিসে বসে চা খাচ্ছিল, তখন তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এলো। মেসেজে একটা ভিডিও লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করতেই তার নিজেরই এক কদর্য রূপের ভিডিও দেখে তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সাথে সাথেই ফোন বেজে উঠল। একটা যান্ত্রিক পরিবর্তিত কণ্ঠস্বর। সে আর কেউ না, আরিয়ান। কেমন লাগলো ট্রেলারটা সিকদার সাহেব? পুরো সিনেমাটা কিন্তু আরো ভয়ঙ্কর। আর আপনার সুইস ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটাও তো খুব সুন্দর। আসলাম শিকদারের গলায় শুকিয়ে গেল। কে কে আপনি? কি চান? আমি জমদূত। মজিদ মাস্টারের জমিটা ভুলেছেন, আর কাল সকালে তার বাড়িতে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবেন। যদি এর কোনো ব্যতিক্রম হয় তাহলে এই ট্রেলারটা বাংলাদেশের সব টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হবে। আপনার হাতে 24 ঘন্টা সময়। ফোনটা কেটে গেল। আসলাম শিকদার দরদর করে ঘামছিল। সে বুঝতে পারছিল সে কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়েনি। সে এমন এক অদৃশ্য শক্তির মোকাবেলা করছে যার নাগাল পাওয়া তার পক্ষে অসম্ভব। পরদিন সকালে মজিদ মাস্টারের বাড়ির উঠানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। আসলাম শিকদার তার কয়েকজন বিশ্বস্ত সঙ্গী নিয়ে এসে হাজির হয়েছে, কিন্তু আজ তার চোখে কোনো দম্ভ নেই, আছে রাজ্যের ভয় আর আতঙ্ক। মজিদ সাহেব আর স্নেহা বারান্দায় দাঁড়িয়েছিলেন। আসলাম শিকদারকে দেখে তারা কিছুটা ঘাবড়ে গেলেও অবাক হলেন। আসলাম শিকদার কোনো ভূমিকা না করে সোজা মজিদ সাহেবের পায়ের কাছে গিয়ে প্রায় বসে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপছিল। মাস্টার সাহেব, আমারে মাফ করে দেন। আমি শয়তানের ধোকায় পড়িয়া আপনার সাথে অনেক বড় অন্যায় কইরা ফেলেছি। আমি আপনার কাছে হাত জোড় কইরা ক্ষমা চাইতেছি। মজিদ সাহেব আর স্নেহা দুজনে বিস্ময় পাথর হয়ে গেল। যে মানুষটা কালো তাদের হুমকি দিয়ে গেছে, আজ সে পায়ে ধরে ক্ষমা চাইছে। মজিদ সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, উঠুন শিকদার সাহেব, আপনি আমার চেয়ে বয়সে বড়, আমার পায়ে ধরে লজ্জা দিবেন না। কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ আপনার এই পরিবর্তন। আসলাম শিকদার প্রায় কান্নার সুরে বলল, আমার ভুল আমি বুঝতে পারছি মাস্টার সাহেব। আপনার জমি আমার লাগবে না। ওই জমি আপনারই থাকবা। আমি কথা দিতেছি, আমি আর আমার কোনো লোক কোনোদিনও আপনার এবং আপনার পরিবারে কোনো ক্ষতি তো দূরের কথা, আপনাদের বাড়ির সীমানাতেও আসবে না। সে এবার স্নেহার দিকে তাকিয়ে হাত জোড় করলো। মা, তুমিও আমারে মাফ করে দিও। আমি কাল তোমাকে ভয় দেখাইছিলাম। আমি একটা জানোয়ার। আমাকে তুমি তোমার চাচা মনে করে মাফ করে দাও মা। স্নেহা কোনো কথা বলতে পারছিল না। সে শুধু অবাক হয়ে দেখছিল ক্ষমতার দম্ভ কিভাবে এক রাতের মধ্যে ধুলে মিশে যেতে পারে। আসলাম শিকদার উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা খাম বের করে মজিদ সাহেবের দিকে বাড়িয়ে দিল। মাস্টার সাহেব, এখানে কিছু টাকা আছে আমার তরফ থেকে আপনার মেয়ের জন্য সামান্য উপহার। দয়া করে না করবেন না। মজিদ সাহেব খামটা ফিরিয়ে দিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমার আপনার টাকা দরকার নেই শিকদার সাহেব। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। আপনি এখন আসতে পারেন।
আসলাম শিকদার আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে প্রায় দৌড়ে তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে গেল, যেন কোনো ভূত তাকে তাড়া করছে। স্নেহা আর তার বাবা মা কিছুই বুঝতে পারলো না। তারা ভাবছিল এটা হয়তো কোনো ঐশ্বরিক শক্তি, কিন্তু স্নেহার মন বারবার বলছিল এই অলৌকিক শক্তির পেছনে তার সেই পাগল ফালতু বন্ধুটারই কোনো হাত আছে। তার রহস্যময় বন্ধুটার প্রতি তার বিশ্বাস আর ভালোবাসা দুটোই যেন কয়েক গুণ বেড়ে গেল। এই ঘটনার পর স্নেহা আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। তার মনের মধ্যে জমে থাকা সব দ্বিধা, সব ভয় কেটে গেছে। সে নিশ্চিত সে আরিয়ানকে ভালোবাসে, তার এই বেকার ফালতু রূপটাকেই ভালোবাসে। সেদিন সন্ধ্যায় সে আরিয়ানকে নদীর ধারে ডেকে পাঠালো। আরিয়ান আসতেই সে কোনো ভূমিকা না করে সরাসরি তার মুখোমুখি দাঁড়ালো। আমি আর কোনো নাটক করতে পারছি না আরিয়ান। আমি জানি না তুই কে বা কি করিস, তুই কিভাবে এত কিছু করিস তাও আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। আরিয়ান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে এমন একটা সরাসরি স্বীকারোক্তির জন্য প্রস্তুত ছিল না। সে তার অনুভূতিগুলোকে আড়াল করার জন্য আবার তার ফানি মুখোশটা পরার চেষ্টা করলো। কিরে, তোর উপর ভূতে আসর করে নাই তো? নাকি সকালে পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ বেশি খেয়েছিলিস? ভালোবাসিস আমারই? আমি তো একটা বেকার ফালতু ছেলে, আমারে ভালোবেসে কি করবি? তোর বান্ধবীদের বয়ফ্রেন্ডরা তাকে আইফোন গিফট করে, আর আমি তোকে বড় জোর একটা পেয়ারা ছেড়ে দিতে পারি, আর না হলে গাছ থেকে আম ছেড়ে দিতে পারি। আমার আইফোন লাগবে না, আমার পেয়ারা আর আমি লাগবে। তোর ছেড়ে দেওয়া পেয়ারা, তোর ওই ফালতু কথা, তোর ওই পাগলামি, তোর ওই হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্ট, আমার সব কিছুকেই চাই। আমার ওই বেকার ফালতু ছেলেটাকেই চাই। স্নেহার এই আকুতি দেখে আরিয়ানের সব প্রতিরোধ ভেঙে গেল। তার ফানি মুখোশটা খসে পড়ল। সে গভীর মায়া ভরা চোখে স্নেহার দিকে তাকালো। তাহলে তো ফেসে গেলি স্নেহা, কারণ এই ফালতু ছেলেটাও তোকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারে না। ছোটবেলা থেকে তুই যখন আমার পাশে থাকতি, আমার মনে হতো আমার আর কিচ্ছু লাগবে না। তুই যখন আমাকে অপমান করতি, তখন আমার আরো বেশি করে জেদ চাপতো তোর যোগ্য হয়ে ওঠার জন্য। আমি আমি তোকে ভালোবাসি স্নেহা, আমার জীবনের চেয়েও বেশি। এই প্রথম স্বীকারোক্তির পর তারা দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আরিয়ান স্নেহার হাতটা ধরে বলল, কিন্তু তুই কি আমার মতো একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের উপর সারা জীবন ভরসা করতে পারবি? তোর চেয়ে বেশি দায়িত্ববান আমি আর কাউকে দেখিনি। যে ছেলেটা সবার আড়ালে নীরবে তার পরিবার আর ভালোবাসার মানুষকে রক্ষা করে, তার চেয়ে দায়িত্ববান আর কি হতে পারে? আরিয়ান আর কোনো কথা বলল না। সে স্নেহাকে কাছে টেনে নিল। নদীর ধারের সেই শান্ত স্নিগ্ধ সন্ধ্যায় দুটো হৃদয় ভালোবাসার এক নতুন মোহনা এসে মিলিত হলো। ভালোবাসার স্বীকারোক্তির পর ধীরে দিন এগোতে লাগলো। তাদের সম্পর্কটাও আরো গভীর হলো। তারা এখন আগের চেয়েও বেশি সময় একসাথে কাটায়। আরিয়ান এখনো তার ফাজলামো করে, কিন্তু তার মধ্যে স্নেহার জন্য এক গভীর যত্ন আর ভালোবাসা প্রকাশ পায়। একদিন তারা গ্রামের মেলায় ঘুরতে গিয়েছিল। ভালোবাসার স্বীকারোক্তির পর ধীরে ধীরে দিন এগোতে লাগলো, আর তাদের সম্পর্কটা আরো গভীর হলো। তারা এখন আগের চেয়েও বেশি সময় একসাথে কাটায়। আরিয়ান এখনো তার ফাজলামো করে, কিন্তু তার মধ্যে স্নেহার জন্য এক গভীর যত্ন আর ভালোবাসা প্রকাশ পায়, যা স্নেহার মন ছুঁয়ে যায়। একদিন তারা গ্রামের মেলায় ঘুরতে গিয়েছিল। মেলার কোলাহল, বাঁশির সুর আর নাগরদোলার ক্যাঁচক্যাঁচ শব্দে চারপাশ মুখরিত। আরিয়ান জিজ্ঞেস করলো, কিরে, নাগরদোলায় চড়বি নাকি? মাথা ঘুরে পড়ে গেলে কিন্তু আমি ধরবো না। তুই না ধরলেও চলবে, নাগরদোলাই আমাকে ধরে রাখবে, কিন্তু শর্ত আছে। সবচেয়ে উপরে যখন উঠবে তখন তোকে চিৎকার করে বলতে হবে, স্নেহা আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরিয়ান চোখ বড় বড় করে বলল, কি? এটা একটু বেশি হয়ে গেল। এর চেয়ে বরং আমি একটা হনুমান বলে চিৎকার করতে রাজি আছি, চল। দুজনে মিলে নাগরদোলায় চড়ল। যখন তারা সবচেয়ে উপরে উঠল, তখন আরিয়ান চিৎকার করে বলল, আমি এই পৃথিবীতে সবচেয়ে সুখী হনুমান, কারণ আমার সাথে একটা পরী আছে। তার কথা স্নেহা হাসতে হাসতে তার কাঁধে মাথা রাখলো। নাগরদোলা থেকে নেমে তারা গেল চটপটির দোকানে। আরিয়ান অর্ডার দিল, মামা 2 প্লেট চটপটি দেন, একটাতে ঝাল বেশি আর একটাতে টক বেশি। স্নেহা জিজ্ঞেস করলো, কোনটা কার জন্য? ঝালটা তোর জন্য, তুই তো সারাদিন আমার উপর ঝাল ঝাড়িস, আর টকটা আমার। তোর মতো একটা টক মিষ্টি মেয়ের সাথে থাকতে থাকতে আমার তো একটু টক খাওয়ার শখ জাগে। তাদের খুনসুটি আর হাসাহাসি চলতেই থাকলো। এরপর তারা গেল চুড়ির দোকানে। কাঁচের রঙিন চুড়ির সম্ভার দেখে স্নেহার চোখ দুটো লোভে চকচক করে উঠল। আরিয়ান জিজ্ঞেস করলো, কোনটা নিবি?
লাল, নীল, সবুজ। স্নেহা এক প্রকার লাফিয়ে শিশুদের মতো বলল, সবগুলো? তোর কি 10টা হাত যে সবগুলো পরবি? দাঁড়া, আমি পছন্দ করে দিচ্ছি। সে 1 ডজন নীল রঙের রেশমি চুড়ি বেছে নিল, তারপর পরম যত্নে স্নেহার হাতে পরিয়ে দিল। চুড়ি পরানোর সময় তার আঙুলের স্পর্শে স্নেহার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। স্নেহা ফিসফিস করে জিজ্ঞেস করলো, নীল চুড়ি কেন? কারণ নীল হলো আকাশের রং, সাগরের রং, অসীম, গভীর আর রহস্যময়, ঠিক তোর চোখের মতো। আরিয়ানের এই কাব্যিক কথায় স্নেহার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারা যখন মেলা থেকে ফিরছিল তখন হঠাৎ করে আরিয়ানের পকেট থেকে একটা জিনিস পড়ে গেল। জিনিসটা খুব সাধারণ একটা কলম, কিন্তু কলমটা ছিল অসাধারণ। মসৃণ কালো বডি আর উপরে জলজল করছে সোনার ক্লিপ। স্নেহা নিচু হয়ে কলমটা তুলে আরিয়ানের হাতে দিল। কি রে, তোর কাছে এত সুন্দর কলম পেলি কোথায়? চুরি করেছিস নাকি? আরিয়ান একটু অপ্রস্তুত হয়ে গেল। আরে না, এটা একজন দিয়েছিল, খুব পুরনো। সে কথাটা এড়িয়ে গিয়ে কলমটা পকেটে রেখে দিল, কিন্তু বিষয়টা স্নেহার মাথায় ঢুকে গেল। আর কিছু বলল না। তার কাছে কলমটা খুব পরিচিত মনে হচ্ছিল। সে রাতে বাসায় ফিরে ল্যাপটপে কলমটার ব্র্যান্ড মন্ট ব্লাঙ্ক লিখে সার্চ দিল। যা দেখলো তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। স্ক্রিনে ভেসে ওঠা ছবিটার সাথে আরিয়ানের কলমটার হুবহু মিল, আর তার নিচে লেখা দামটা দেখে স্নেহার মাথা ঘুরে গেল। মন্ট ব্ল্যাঙ্ক, মিস্টার টিক, গোল্ড কোটেড 149, ফাউন্টেন পেন, দাম প্রায় 1 লক্ষ টাকা। স্নেহা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হাজারটা প্রশ্ন ভিড় জমাতে শুরু করলো। সে বিড়বিড় করে নিজেকেই বলল, একটা বেকার ছেলের কাছে এত দামি কলম কিভাবে আসতে পারে? ও তো বলেছিল এটা পুরনো, কিন্তু এটা ডিজাইন তো লেটেস্ট। ব্যাপারটা কি? আরিয়ান কি কিছু লুকাচ্ছে আমার কাছে? তার হঠাৎ করেই মনে পড়ল আরিয়ানের রাতের বেলার রহস্যময় আচরণ, তার ভাইয়ের সিন্দুক নিয়ে সন্দেহ, আরিয়ানের ইংরেজিতে কথা বলা, আর বিপদের সময় তার অবিশ্বাস্য ক্ষমতা। সবকিছু মিলিয়ে তার মনে এক বড়সড় সন্দেহ দানা বাঁধল। ও কি কোনো খারাপ কাজের সাথে জড়িত? নাকি নাকি এর পেছনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা আমি কল্পনাও করতে পারছি না। আরিয়ানের ফানি হাসি খুশি মুখের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় মানুষটাকে জানার জন্য স্নেহার কৌতূহল চরমে পৌঁছালো। সে ঠিক করলো, যেভাবেই হোক আরিয়ানের এই রহস্যর চট আমাকে খুলতেই হবে। তাদের ভালোবাসার গল্পের সাথে এখন যুক্ত হলে এক নতুন রহস্যের অধ্যায়। আরিয়ান এবং স্নেহার ভালোবাসার গল্পটা এখন আর শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। নদীর ধারের বাতাস, গ্রামের মেঠো পথ পেরিয়ে সেই গল্প এখন দুই পরিবারের বসার ঘরে এসে পৌঁছেছে। স্নেহার বাবা মজিদ সাহেব আরিয়ানের ভেতরের মানুষটাকে চিনতে ভুল করেননি। আসলাম শিকদারের ঘটনায় তিনি বুঝেছিলেন এই ছেলের মধ্যে এমন কিছু আছে যা টাকা বা স্ট্যাটাস দিয়ে মাপা যায় না। তাই তিনি এবং তার স্ত্রী এই সম্পর্কে সানন্দে রাজি হলেন। একদিন বিকেলে মজিদ সাহেব তার স্ত্রীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন চৌধুরী বাড়িতে। উঠোনে শীতলপাটি বিছানো হয়েছে। করিম চৌধুরী আর তার স্ত্রী রাহেলা বেগম তাদের সাদর অভ্যর্থনা জানালেন, কিন্তু ঘরের ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আরিয়ানের ভাই রাহাত বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, আর ভাবি রুনা এমনভাবে ঠোঁট বাঁকিয়ে বসেছিল যেন কোনো তেতো ওষুধ গিলতে বাধ্য হয়েছে। মজিদ সাহেব অত্যন্ত বিনয়ের সাথে কথা শুরু করলেন, করিম ভাই, আমরা তো একে অপরকে বহু বছর ধরে চিনি। আমাদের ছেলেমেয়েরা একসাথে বড় হয়েছে। আপনি জানেন, স্নেহা আমার একমাত্র সন্তান। ওর খুশি আমার কাছে সব। ও আরিয়ানকে খুব পছন্দ করে। তারা একে অপরকে ভালোবাসে। তিনি একটু থেমে করিম চৌধুরীর দিকে তাকালেন। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা দুই পরিবারের সম্মতি ওদের 4 হাত এক করে দিতে পারি। আমি জানি আপনার ছেলে এখন কোনো কাজ করছে না, কিন্তু আমার বিশ্বাস ও একদিন অনেক বড় হবে। ওর জন্য আমার মেয়ের অপেক্ষা করতে কোনো আপত্তি নেই। করিম চৌধুরী কিছু বলার আগেই তার বড় ছেলে রাহাত বলে উঠল, চাচা, আপনার বিশ্বাসকে আমি সম্মান করি, কিন্তু শুধু বিশ্বাসকে দিয়ে তো আর সংসার চলে না, তাই না? আমি একটা ছোট চাকরি করি, তা দিয়ে নিজের সংসার চালাতেই হিমশিম খাই। এর উপর আরিয়ানের দায়িত্ব। ও আপনার মেয়েকে খাওয়াবে কি, পড়াবে কি? ওর ভবিষ্যৎ তো অন্ধকার। রাহাতের কথার সুর ধরেই রুনা ভাবি এবার তার অভিনয়ের মঞ্চে নামলো। সে স্নেহার মায়ের দিকে তাকিয়ে অত্যন্ত দরদ দেখানোর ভান করে বলল,
আপা আপনি বলেন, স্নেহা মেয়েটা আমাদের রাজকন্যার মতো, ওকে কি আমরা এমন একটা ছেলের হাতে তুলে দিতে পারি যার নিজেরই কোনো ঠিকানা নেই? ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না। সে এবার সরাসরি স্নেহার দিকে তাকালো, যে লজ্জায় আর অস্বস্তিতে মাথা নিচু করে বসেছিল। দেখো মেয়ে, তুমি তো শহরের শিক্ষিত মেয়ে, আবেগের বয়সে ভুল সিদ্ধান্ত নিও না। জীবনটা সিনেমার মতো না। ও তোমাকে খাওয়াবে কি? হয়তো নিজেরই চলার পয়সা নেই। ওর সাথে বিয়ে হওয়া মানে জেনে শুনে আগুনে ছাপ দেওয়া, পরে সারা জীবন কেঁদেও কুল পাবা না। তার এই সরাসরি অপমানে স্নেহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে পারলো না, শুধু আরিয়ানের দিকে তাকালো। তার চোখে ছিল প্রশ্ন। তুমি কেন চুপ করে আছো? আরিয়ান এতক্ষণ দেয়ালে হেলান দিয়ে চুপ করে সব শুনছিল। তার মুখে ছিল সেই রহস্যময় হাসি। এবার সে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো। বাহ ভাবি, তুমি তো দারুণ ডায়লগ বলো। তোমার তো সিনেমায় থাকা উচিত ছিল। তুমি আমার ইনসাল্ট করার জন্য এত কষ্ট কেন করো? একটা বই লিখে ভালো, কিভাবে বেকার দেবরকে অপমান করবেন 101টি উপায়। বেস্ট সেলার হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর সেই বইয়ের প্রথম কপিটা তুমি আমাকে দিও, আমি অটোগ্রাফ নিয়ে রাখবো। পুরো ঘরের মানুষ তার কথায় স্তব্ধ। সে মজিদ সাহেবের দিকে ফিরে হাত জোড় করলো। চাচা, আমার ভাই আর ভাবি যা বলেছে তা এক বর্ণ মিথ্যা না। আমি আসলেই একটা বেকার ফালতু ছেলে। আপনার মেয়েকে আমি কিভাবে রাখবো তা নিয়ে আপনাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক। সে স্নেহার দিকে এক পলক তাকালো। আমি আপনাদের কাছে কোনো ভিক্ষা চাইতে আসিনি, আমি এসেছি অধিকার চাইতে। আর অধিকার অর্জন করে নিতে হয়। আমাকে শুধু 6টা মাস সময় দিন, আমি ওয়াদা করছি এই 6 মাসের মধ্যে আমি নিজেকে এমন যোগ্য করে তুলবো যে আপনি নিজেই গর্ব করে বলবেন আরিয়ান আমার জামাই। তার কণ্ঠস্বরে ছিল আত্মবিশ্বাসের এমনই এক সুর যা সবাইকে চমকে দিল। 6 মাস পর আজকের এই দিনে আমি আবার আপনার সামনে দাঁড়াবো। সেদিন যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তাহলে স্নেহার হাতটা আমার হাতে তুলে দেবেন, এর আগে নয়। আমার এই প্রস্তাবে কি আপনি মঞ্জুর? আরিয়ানের এই অদ্ভুত কিন্তু আত্মবিশ্বাসী প্রস্তাবে মজিদ সাহেব ভরসা পেলেন। তিনি বললেন, ঠিক আছে বাবা, আমি তোমাকে 6 মাস সময় দিলাম। কিন্তু রুনা ভাবি বিদ্রুপ করে বলল, 6 মাসে কি হবে? যে এতদিন কিছু করতে পারেনি সে 6 মাসে কি এমন উল্টে ফেলবে শুনি? আরিয়ান শুধু হাসলো। সেই হাসির পেছনে রহস্যটা কেউ বুঝতে পারল না। আরিয়ানের কথায় মজিদ সাহেব রাজি হয়ে ফিরে গেলেও স্নেহার মনে শান্তি ছিল না। সেই লক্ষ টাকার কলমের রহস্যটা তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল। আরিয়ানের দেওয়া 6 মাসের আলটিমেটাম তাকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছিল। সে ঠিক করলো যেভাবেই হোক আরিয়ানের রহস্য তাকে ভেদ করতেই হবে। কয়েকদিন পর যখন বাড়ির সবাই এক বিয়ের দাওয়াতে পাশের গ্রামে গিয়েছিল, তখন স্নেহা একটা মাথা ব্যথার অজুহাতে চৌধুরী বাড়িতে থেকে গেল। সে জানতো এটাই সুযোগ। আরিয়ানও বাড়িতে ছিল না। সে তার কাজের সন্ধানে সকালে বেরিয়ে গিয়েছিল। বাড়িতে ছিল শুধু রিমি আর স্নেহা। স্নেহা সোজা আরিয়ানের ঘরে ঢুকলো। ঘরটা আগের মতোই অগোছালো। তার লক্ষ্য ছিল সেই পুরনো লোহার সিন্দুকটা। সে অনেকক্ষণ ধরে সিন্দুকটা খোলার চেষ্টা করলো, বিভিন্ন চাবি দিয়ে চেষ্টা করলো, কিন্তু পারল না। হতাশ হয়ে সে যখন ফিরে আসবে তখন হঠাৎ তার চোখ পড়ল আরিয়ানের পড়ার টেবিলের উপর রাখা একটা পুরনো বইয়ের দিকে। বইটার নাম অ্যারাবিয়ান নাইটস। এটা আরিয়ানের খুব প্রিয় বই ছিল। স্নেহা কৌতূহলবশত বইটা হাতে নিতেই ভেতর থেকে একটা পুরনো মরিচা পড়া চাবি পড়ে গেল। স্নেহার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কাঁপা কাঁপা হাতে চাবিটা তুলে নিয়ে সিন্দুকের তালায় লাগালো। এক মোচড়েই তালাটা খুলে গেল। সিন্দুকের ভেতরটা ছিল এক অন্য জগৎ। ভেতরে কোনো প্রেমপত্র বা জমানো টাকা ছিল না। ছিল থরথরে সাজানো বিভিন্ন ফাইল আর আইনি কাগজপত্র। স্নেহা একটা ফাইল খুলল। তাতে ছিল রশিদ টেক্সটাইলস কিনে নেওয়ার আইনি কাগজপত্র। ডিলের পরিমাণ দেখে তার চোখ কপালে উঠল। 1200 কোটি টাকা। আরেকটা ফাইলে ছিল দেশের সবচেয়ে বড় স্টিল মিলের 50 ভাগ শেয়ার কেনার চুক্তিপত্র। সে হতভম্ব হয়ে একটার পর একটা ফাইল উল্টে যাচ্ছিল। সবশেষে তার হাতে এলো একটা নীল রঙের ফাইল। ফাইলের উপর সোনালী হরফে লেখা ফিউচার ভেঞ্চার্স। সে ফাইলটা খুলতেই প্রথম পাতায় চেয়ারম্যানের ছবির জায়গায় দেখতে পেল আরিয়ানের ছবি। সেই ছবিতে আরিয়ান স্যুট টাই পরে বসে আছে। তার চোখে মুখে কোনো ফাজলামো নেই, আছে এক পরিণত ব্যবসায়ীর গভীরতা। আর তার নিচে লেখা আরিয়ান চৌধুরী, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। স্নেহা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার মাথা ঘুরছিল। সে ফিসফিস করে নিজেকেই বলল, ও মাই গড, ফিউচার ভেঞ্চার্স এর চেয়ারম্যান আরিয়ান চৌধুরী। তার মানে ওই বাংলাদেশের সেই রহস্যময় বিলিয়নার যাকে কেউ কোনোদিন দেখেনি,
যে পর্দার আড়াল থেকে পুরো দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। তার চোখের সামনে ভেসে উঠল আরিয়ানের সেই হাসি মুখ, তার ফাজলামো, তার বেকারত্বের অভিনয়। সবকিছু ছিল একটা মুখোশ, এক অবিশ্বাস্য অচিন্তনীয় মুখোশ। সে বুঝতে পারলো আরিয়ান কেন তাকে বলেছিল, আমি তোমার চাঁদি জমি কিনে দেবো। স্নেহার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এই পানি ছিল বিস্ময়ের, আবেগের আর তার ভালোবাসার মানুষটাকে নতুন করে চেনা। সে বুঝতে পারলো আরিয়ান কেন 6 মাস সময় চেয়েছিল। সে আসলে স্নেহার পরিবারকে নয়, সময় দিয়েছিল তার নিজের পরিবারকে, নিজেকে তাদের সামনে প্রকাশ করার জন্য। ঠিক এইভাবে 6 মাস কেটে গেল। স্নেহা মনে মনে থাকলো, কিছু বলল না, কারণ সে এর শেষটা দেখতে চেয়েছিল কেমন হয়। 6 মাস পরের এক সন্ধ্যা, ঢাকার রেডিসন ব্লু হোটেলের বলরুম কানায় কানায় পূর্ণ। আজ দেশের সবচেয়ে বড় বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠান, দ্য বিজনেস গ্লোরি অ্যাওয়ার্ডস। দেশের সব বাঘা বাঘা শিল্পপতি, মিডিয়া ব্যক্তিত্ব আর কর্পোরেট লিডাররা সেখানে উপস্থিত। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারটি হলো বিজনেস লিডার অফ দ্য ইয়ার। আর এবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফিউচার ভেঞ্চার্সের সেই রহস্যময় চেয়ারম্যান, যিনি তার বুদ্ধিদীপ্ত বিনিয়োগ দিয়ে দেশের মৃতপ্রায় শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করেছেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, আজ হয়তো তার পরিচয় প্রকাশ পাবে। রায়গঞ্জ গ্রামে চৌধুরী বাড়ির সবাই টিভিতে এই অনুষ্ঠানটা দেখছিল। স্নেহা আর তার পরিবারও তাদের সাথে যোগ দিয়েছে। আরিয়ানের 6 মাসের সময়সীমা আজই শেষ। সে সকাল থেকেই উধাও। রুনা ভাবি মুখ বাঁকিয়ে বলল, দেখো মানুষ কত বড় বড় কাজ করে, আর আমাদের ঘরে একটা আছে যে লজ্জায় আজ বাড়ি থেকে পালিয়েছে। ঠিক তখনই মঞ্চে উঠলেন অনুষ্ঠানের সঞ্চালক, তার কণ্ঠে উত্তেজনা। এবং এখন সেই মুহূর্ত যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, দ্য বিজনেস লিডার অফ দ্য ইয়ার। এই পুরস্কারটি যাচ্ছে এমন একজনের কাছে যিনি তার বুদ্ধি আর সাহস দিয়ে দেশের ব্যবসার সংখ্যাটাই পাল্টে দিয়েছেন। আমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছি তাকে দেখার জন্য। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দ্য মিস্টিরিয়াস জিনিয়াস, দ্য চেয়ারম্যান অফ ফিউচার ভেঞ্চার, মিস্টার আরিয়ান চৌধুরী। পুরো হল করতালিতে ফেটে পড়ল। স্পটলাইট গিয়ে পড়ল অডিটোরিয়ামের প্রবেশদ্বারে। চৌধুরী বাড়ির সবাই, বিশেষ করে রাহাত আর রুনা, অবাক হয়ে ভাবছিল, আরিয়ান চৌধুরী নামটা তো চেনা চেনা লাগছে। ঠিক তখনই মঞ্চের দিকে হেঁটে আসতে দেখা গেল এক তরুণকে। পরনে নিখুঁত কালো স্যুট, পায়ে চকচকে অক্সফোর্ড জুতো, চেহারায় আত্মবিশ্বাসের ছাপ আর ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি খুশি ভাব। সে আর কেউ নয়, তাদের গ্রামের সেই বেকার ফালতু আরিয়ান। পুরো বাংলাদেশ অডিটোরিয়ামে উপস্থিত হাজারো মানুষ আর টিভির সামনে বসে থাকা কোটি কোটি দর্শক একসাথে স্তব্ধ হয়ে গেল। চৌধুরী বাড়িতে যেন বোমা ফাটলো। রুনা ভাবির হাত থেকে চায়ের কাপ পড়ে ঝনঝন করে ভেঙে গেল। রাহাত চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল, আর করিম চৌধুরীর চোখ বেয়ে পড়ছিল গর্বের অশ্রু। স্নেহা শুধু তাকিয়েছিল, তার চোখেও ছিল জল, কিন্তু সেই জল ছিল ভালোবাসার, গর্বের। সে জানতো এই মুহূর্তটা আসবে। আরিয়ান মঞ্চে উঠে পুরস্কারটা হাতে নিল। সে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ। আমি জানি আপনারা সবাই খুব অবাক হয়েছেন। অনেকেই হয়তো ভাবছেন এই গ্রামের সাধারণ একটা ছেলে কিভাবে এত দূর এলো। সে হালকা হেসে আবার বলতে লাগলো, আমার সাফল্যের পেছনে কোনো রকেট সায়েন্স নেই, আছে শুধু আমার বাবার সততা, আমার মায়ের দোয়া আর একজনের অপমান। সে একটু থেমে আবার বলল, একজন আমাকে বলেছিল ভালোবাসা দিয়ে পেট ভরে না। আমি তাকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম। আমি দেখাতে চেয়েছিলাম ভালোবাসা আর আত্মবিশ্বাস থাকলে শুধু পেটই ভরে না, পুরো পৃথিবীর ক্ষুধাও মেটানো যায়। সে তার পুরস্কারটা উঁচু করে ধরে বলল, এই পুরস্কারটা আমার নয়, এই পুরস্কার বাংলাদেশের প্রত্যেক তরুণের, যারা শত অপমান আর অবহেলার পরেও স্বপ্ন দেখতে ভয় পায় না। আমার একটাই অনুরোধ, স্বপ্ন দেখুন, কারণ আপনার স্বপ্নটা সত্যি করার দায়িত্ব আপনার নিজের। তার কথা শেষ হতে আবার করতালির ঝড় বয়ে গেল। অনুষ্ঠান শেষে আরিয়ান কোনো মিডিয়ার সাথে কথা না বলে, কোনো পার্টিতে না গিয়ে সোজা তার গাড়িতে উঠল। তার গন্তব্য ছিল একটাই, রায়গঞ্জ। গভীর রাতে সে যখন তার গ্রামে পৌঁছালো, তখন পুরো গ্রাম জেগে আছে। তার বাড়ির সামনে মিডিয়ার গাড়ি আর মানুষের ভিড়। সে সবাইকে এড়িয়ে সোজা তার বাড়ির ভেতরে ঢুকলো। সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। রাহাত আর রুনা ভাবি অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিয়ান সবার মধ্য দিয়ে হেঁটে গিয়ে স্নেহার সামনে দাঁড়ালো। স্নেহার চোখে তখন জল, কিন্তু মুখে ছিল এক স্বর্গীয় হাসি। আরিয়ান স্নেহার হাত দুটো নিজের হাতে তুলে নিল। সরি তোমাকে সত্যিটা না বলার জন্য। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমার কোন রূপটাকে ভালোবাসো, বেকার আরিয়ান নাকি বিলিয়নিয়ার আরিয়ান চৌধুরী।
স্নেহা তার চোখের জল মুছে হেসে ফেলল। আমি তো শুধু আমার পাগল ফালতু বন্ধুটাকে ভালোবেসেছিলাম, যে আমাকে নাগরদোলায় চড়িয়ে হনুমানের মতো চিৎকার করে, যে আমার জন্য নীলচুড়ি কিনে আনে, যে আমার বিপদে কোনো পরিচয় ছাড়াই আমার পাশে এসে দাঁড়ায়। সে আরিয়ানের বুকে মাথা রেখে বলল, এই বিলিয়নের আরিয়ান চৌধুরীকে তো আমি চিনিই না। তাকে আমার নতুন করে চিনতে হবে, জানতে হবে সারা জীবন ধরে। আরিয়ান স্নেহাকে আরো কাছে টেনে নিল। তাহলে তো আমাদের হাতে অনেক সময়। কি রাজি তো এই নতুন পরিচয়ের সাথে সারা জীবন কাটানোর জন্য? কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? আমরা কি এখনো একে অপরকে তুই বলবো, নাকি তুমিতে শিফট করব? দেশের এত বড় একজন বিলিয়নারকে তো আর তুই বলা যায় না। আরিয়ান হেসে ফেলল। আমার তো তুই বলতেই বেশি ভালো লাগে, কারণ তুমির মধ্যে সম্মান আছে, কিন্তু তুইয়ের মধ্যে অধিকার আছে, ভালোবাসা আছে। তুমি যখন আমাকে তুই বলে বকা দাও, তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে হয়। আমারও। তাহলে শোন, তুই আমাকে সারা জীবন ভালোবাসায় জ্বালাতন করবি। রাজি? রাজি আমার রানী। তাদের এই মিষ্টি কথোপকথন শুনে দুই পরিবারের সবার মুখে হাসি ফুটে উঠল। আরিয়ান তার বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো, তারপর সে তার ভাই আর ভাবির সামনে গিয়ে দাঁড়ালো। ভাবি, তোমার বইটা লেখা হয়েছে কিভাবে বেকার দেবরকে অপমান করতে হয়? রুনা ভাবি লজ্জায়, অপমানে আর অনুশোচনায় কান্নায় ভেঙে পড়ল। সে আরিয়ানের হাত ধরে বলল, আমাকে মাফ করে দিস ভাই, আমি তোকে চিনতে পারিনি। আরিয়ান তাকে তুলে ধরে বলল, আরে কি করছো? তুমি তো আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিলে। তোমার অপমানগুলো না থাকলে তো আমার জেদটাই বাড়তো না। তুমি আমার কাছে সবসময় আমার বড় ভাবি হইয়ে থাকবা। গল্পের শেষে দেখা গেল আরিয়ান শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে তার গ্রামের জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল ও স্কুল তৈরি করেছে। আর তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে স্নেহা। তাদের গল্পটা শেষ হয় এক পূর্ণিমার রাতে নদীর ধারে, যেখানে আরিয়ান স্নেহাকে বলছে, জানিস স্নেহা, আমার সবচেয়ে বড় সাফল্য কোনটা? এই যে তুমি দেশের সবচেয়ে বড় বিলিয়নিয়ার। আরিয়ান স্নেহার চোখে তাকিয়ে বলল, না, আমার সবচেয়ে বড় সাফল্য হলো আমি আমার সব সাফল্যের পরেও তোমার সেই পাগল বন্ধুটা হয়েই থাকতে পেরেছি, যে এখনো তোর বোকা শোনার জন্য অপেক্ষা করে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলো, যে হাসিতে কোনো মুখোশ ছিল না, ছিল শুধু নিখাত বন্ধুত্ব আর অফুরন্ত ভালোবাসা।